সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো মনে হয় একবার হয়েছিল না এর টপিক? না, ভার হয়েছিল। এর আগে হ্যাঁ, ভার হয়েছিল, ভার্বের ভার্বের পার্ট গুলো হয়েছিল। ওকে, শুরু করবো। এনামুল, আছেন? পার্টিসিপেন্ট যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? ফিডব্যাক দেন। জি স্যার, জি স্যার, শোনা। Okay. ওকে, আমাদের আজকের টপিক যেটা আমরা বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবো আমরা। আগে আগে আমরা যেটা করছিলাম যে সেটা হচ্ছে ভার্ব দেখছিলাম, ভার্বের ক্লাসিফিকেশন দেখছি, ভার্বের সাথে রিলেটেড ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল দেখছি। পার্টিসিপলে গিয়ে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপলের ব্যবহারের আলাদা জিনিসগুলো দেখছি। টেন্স দেখছি আমরা, এবং সমস্ত পার্টস অফ স্পিচ দেখছি, নাম্বার, জেন্ডার, এগুলো সবগুলো দেখা হয়েছে। এখন শুধু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলে থাকি টোটাল, ইংরেজির ক্ষেত্রে বলে থাকি যে আহ, আপনার এই জায়গা থেকে কখন কিভাবে কোথায় প্রশ্ন আসবে, সেটাই হচ্ছে একটা অন্যরকম বিষয়। যে সরাসরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেনও আসতে পারে বা অন্য টাইপের কোশ্চেনও আসতে পারে। সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট, এটার সাথে রিলেটেড যে মৌলিক বিষয়গুলো আছে বা যে মূল বিষয়গুলো আছে, সেইগুলো যদি আমরা শুরু থেকে ভাগ করে নেই, তাহলে দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন করব, তখন সাবজেক্ট আর ভার্বের কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, সেটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? আমি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা আপনার ইন্টারমিডিয়েটের বইয়ে পড়ে আসছেন। এটা একটু লিখি, লেখার পরে তারপরে দেখেন আপনার ধাপটাকে সাথে ধরতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আজকের এই ক্লাসটাতে আপনি রুলস গুলো খেয়াল রাখবেন, পদ্ধতিগুলো খেয়াল রাখবেন। সমস্ত রুলস যে আসবে বিষয়টা এরকম না, কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন বা যতটুকু হলে একটা কাজ ঠিক মতো করা যাবে বা সাবজেক্ট ম্যাটার এগ্রিমেন্টকে ধরা যাবে, ততটুকু আমরা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূল জায়গাটা থেকে আমরা শুরু করব। তো আপনি দেখেন, প্রথমে একটা লাইন লিখছি আমি। লাইনটা ভালো করে দেখবেন সবাই। এই জায়গাটা শূন্যস্থান। তিন নম্বর অপশনে দিলাম ডু, বি নম্বরে ডাজ, সি নম্বরে দিলাম হ্যাভ, ডি নম্বরে দিলাম হ্যাজ। বাক্যটা দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি? ক্লাসে নাই নাকি আপনারা? আছেন না নাই? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। যেহেতু বোর্ডে লিখে লিখে আমরা পড়তেছি, তাহলে মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে যে আমরা আছি। আর যদি বলেন যে নাই আমরা, তাহলে বলেন, বন্ধ করে দেই।
আছেন তো সবাই নাকি? জি জি স্যার স্যার আছি। আছি। আচ্ছা, বাক্যটা বোঝা যাচ্ছে কিনা দেখেন, আমি একবার পড়ে দিচ্ছি। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস অ্যান্ড টাইডস, শূন্যস্থান, তারপর নট মেক থিংস ইজিয়ার। অপশনে দেওয়া হচ্ছে ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা যখন করতে যাব, তো এই প্রশ্নের উত্তরটাতে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি না, উত্তরটা হবে ডাজ। এখন প্রশ্ন আসতে পারে যে এই ডাজ উত্তরটা কেন হবে। একটু যদি খেয়াল করি, এই লাইনটা নেওয়া হয়েছে, এই লাইনটা আমি যেটা লিখেছি সরাসরি একটা লাইন, এটা ইংলিশ ফর টুডে বই, ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার যেটা, সেই ফার্স্ট পেপারের ব্রজেন দাস নামে একটা লেসন আছে। ওই ব্রজেন দাস ইয়থফুল এচিভার থেকে ওইখানের একটা লাইন এটা। এই প্যাসেজটাতে আপনাদের কাছে, যাদের কাছে ইন্টারমিডিয়েটের বই আছে, সবাই তো পড়েই আসছেন, এই বইটাই পড়ে আসছেন। এই বইয়ে ব্রজেন দাসের প্যাসেজ বের করে দেখবেন এরকম অসংখ্য, মানে অসংখ্য বলতে এই ধরনের 4-5টা স্ট্রাকচার আছে। তো আমরা যদি এগুলো একটু নাড়াচাড়া করি তাহলে আমাদের জন্য জিনিসগুলো ইজি হবে। এখানে একটু খেয়াল করেন, এখানে যেটা বলতে চাচ্ছি আমরা, যে চ্যানেল উইথ ইজ কোল্ড বাইটিং ওয়াটার। এখন অনেকেই করে কি, এখানে যখন টাইমস আছে, তো সবাই চিন্তা করে যে হয় উত্তরটা হবে ডু অথবা উত্তরটা হবে হ্যাভ। হ্যাভ হ্যাজ তো এমনিতেই বা, আমি আপনাদেরকে হ্যাভ হ্যাজ এর পার্থক্য শিখাইছিলাম ওই যখন আমরা ভার্বের ভার্বের ক্লাসিফিকেশন গুলো বলছিলাম, যে হ্যাভ কখন হবে, ডু কখন হবে, হ্যাজ কখন হবে। তো এগুলো পার্থক্য আগেই বলে আসছি, তো ওইটা আর এখন আমি রিপিট করবো না। তো এখানে হ্যাভ হ্যাজ বাদ যাচ্ছে, কোনো কিছু থাকা অর্থ বোঝায় নাই, করা অর্থ বোঝাচ্ছে। তাহলে অপশন থাকে এই দুইটা থেকে যে কোনো একটা হবে, হয় ডু অথবা ডাজ। এখন ডাজ হবে না ডু হবে, সেটাই যদি আমি যাই তাহলে আমি বুঝবো কিভাবে? যে এই বুঝার জন্যই আমার যেটা দরকার, এই সেন্টেন্সের কি খুঁজে বের করতে হবে আমাকে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টের অংশ হিসেবে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি যে এখানে বাইটিং ওয়াটার, উইন্ডস, ওয়েভস, টাইডস ইত্যাদি কথা বলা আছে। এই সেন্টেন্সটার বাংলা কি? উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, উইথ বাতাস, ঠান্ডা পানি, ঢেউ এবং সমুদ্রের স্রোত সাঁতার কাটাটাকে সহজ করে না, কঠিন করে তোলে। মেক থিংস ইজিয়ার, ডু বা ডাজ যেটা দিব, উত্তরটা বললাম আমরা ডাজ। এখন ডাজ কেন দিলাম? ডাজটা এই জন্য দিলাম, খেয়াল করেন, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা চ্যানেল। আপনি মাঝখানের এই অংশ থেকে, এখান থেকে শুরু করে এই পুরাটা ড্রপ করেন, দেখেন দা চ্যানেল ডাজ নট মেক থিংস ইজিয়ার। চ্যানেল মানে পথ। আমি একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলে নেই, এই দা চ্যানেল দিয়ে ইংলিশ চ্যানেলটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ইংলিশ চ্যানেলটাকে বোঝানো হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে দা চ্যানেল, রাস্তাকে বোঝানো হচ্ছে, সামুদ্রিক রাস্তাটাকে। ডাজ নট মেক থিংস ইজিয়ার, কারণ চ্যানেলে কি কি আছে, এই যে এই জিনিসগুলো আছে। এখন দেখেন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে এখানে, যেটা গ্রামারের অ্যাডভান্স লেভেলে একটু বলে, সেটা হচ্ছে এই যে এই উইথ, খেয়াল করেন, এই উইথ যেটা আছে, বলা হচ্ছে উইথ দিয়ে যদি এরকম নাউন যুক্ত বা নাউন গুচ্ছ যুক্ত থাকে, তখন এই উইথ এর আগে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। এটা আমরা শর্টকাট টেকনিক হিসেবে বলে থাকি। তো এখন আপনি শর্টকাট টেকনিকের চেয়ে সরাসরি যদি এই জিনিসটা চিন্তা করেন যে সাবজেক্টটা কে, তখন সাবজেক্টটা এই ওয়েব স্টাইল যেগুলো না, ডাজ হচ্ছে সাবজেক্ট, ইয়ে চ্যানেল হচ্ছে সাবজেক্ট, আর এটার সাথে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে করা অর্থে ডাজ শব্দটা ব্যবহৃত হবে। তাহলে একটা ভার্বের, এই যে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে, একটা ভার্বের কি কি থাকবে, কি কি হবে না হবে, সেই জিনিসগুলোকেই আমরা নির্ধারণ করে থাকি সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, যেগুলো আমরা আগে পড়ে আসছি, পার্সন, জেন্ডার, টেন্স, অক্সিলারি ভার্ব, এগুলোর উপর ভিত্তি করে মূলত সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট তৈরি হয়। এই পর্যন্ত কথা ক্লিয়ার? জি স্যার। এই কথাটা বুঝছেন তো জি জি সবাই? স্যার। স্যার। আচ্ছা, তাহলে দেখেন, আমি এগুলোতে আসতেছি পরে। তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমি যদি বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আমার মৌলিক বিষয় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখেন, আপনি জিনিসগুলোকে আমরা ইজি করেও শিখতে পারি, আবার টাফ করেও শিখতে পারি, নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন, যে আপনি জিনিসটাকে পজিটিভ ওয়েতে নেবেন না নেগেটিভ ওয়েতে নেবেন। হ্যাঁ,
আমরা বেশিরভাগ সময় আমাদের নেগেটিভ পারসেপশনটা কাজ করে বেশি। কঠিন, বুঝি না, পারি না, এই সেই এরকম জীবনের সব ক্ষেত্রেই দেখেন এরকম। ঠিক আছে? যেমন এই যে একটা কবিতা আছে না, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। দেখেন, যে নিন্দা করে তার প্রতি আমাদের অনেক রাগ হয়, কিন্তু আপনি যদি, কবি কি বলতেছে যে নিন্দুক যখন আপনাকে আপনার উইক পয়েন্ট গুলো ধরাই দিবে, তখন আপনি মানে নিজেকে শুধরানোর সুযোগ পাবেন। যেমন বলা হয়, কিপ ফ্রেন্ডস ক্লোজ বাট এনিমি ক্লোজার। বন্ধুকে কাছে রাখো, শত্রুরে তার চেয়েও বেশি কাছে রাখো। ঠিক একইভাবে আমি যখন পড়তে যাব, যে টপিকটা মনে হবে কঠিন, সেই টপিকটারই বেসিক আউটলাইন বের করার চেষ্টা করব। তাহলে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে দেখেন, আমি কিন্তু কোনো নিয়মের মধ্যে ঢুকি নাই, আমি শুধু একটা জায়গায় খেয়াল করছি যে সাবজেক্ট কোন অবস্থায় আছে। আপনি যদি সাবজেক্ট খুঁজে বের করতে পারেন, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের জীবনে কোনোদিন কোনো প্রবলেম হবে না। তো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করতে গিয়ে প্রথম যে মৌলিক বিষয়গুলো খেয়াল রাখবেন, 4-5টা মৌলিক বিষয় আপনি খেয়াল রাখবেন, একটু নোটও করে রাখতে পারেন। সর্বপ্রথম যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কে? তারপরে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নাম্বার। লিখে ফেলি আমি। তারপরে খেয়াল রাখবেন পার্সন। ঠিক আছে? সাবজেক্ট, নাম্বার, পার্সন, এটা খেয়াল রাখবেন। 4টা বা 5টা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা খেয়াল রাখবেন টেন্স। ঠিক আছে? এই জায়গা 5টা খেয়াল রাখবেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট কে, এটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে সাবজেক্ট সম্পর্কে এই 4টা বিষয় খেয়াল রাখবেন। এখন সাবজেক্ট যখন খেয়াল রাখবেন, আমি একবারে বলতেছি, তারপরে একটু বিরতি দিচ্ছি। সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে, দেখেন সমস্ত পার্শ্ব দিক থেকে আমি বলছি আপনাদেরকে, মাত্র 2জন ব্যক্তি যোগ্যতা রাখে, নাউন এবং প্রোনাউন। এবং পার্শ্ব পিস থেকে দেখছি যে এই নাউন প্রোনাউনেরই কি হয়, 2টা ফর্ম হয়। সেই ফর্ম দুইটা কি? এই নাম্বারের 2টা ফর্ম হয়। নাম্বারের 2টা ফর্ম কি কি? নাম্বার বলছিলাম, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল হয়। আর সব পড়ে আসছে, একটু খেয়াল করে দেখেন। আর এখানে কি করছিলাম, পার্সন 3 ধরনের করছিলাম আমরা। একটা করছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা করছিলাম থার্ড পার্সন। আর ভার্বে কি করছিলাম, এক অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যেও অনেকগুলো ভাগ করছিলাম। তার মধ্যে একটা হচ্ছে, আমি সংক্ষেপে যদি বলি, একটা হচ্ছে টেন্স অক্সিলারি, অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। একটু খেয়াল করেন, একটা হচ্ছে টেন্স অক্সিলিয়ারি, একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। আর টেন্সের ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখছি, যে টেন্সের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে টেন্স, আমরা তো গত ক্লাসে দেখলাম, টেন্স বলতে কাকে বোঝাচ্ছে, ভার্বের ফর্মটাকে বোঝাচ্ছে, ভার্বের ফর্ম। তো ভার্বের ফর্মটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করছিলাম। কি করছিলাম, একটাকে বলছিলাম প্রেজেন্ট, আরেকটা পাস্ট, আরেকটা ফিউচার। প্রেজেন্ট, আরেকটা পাস্ট, আরেকটা ফিউচার। তো অনেকেই বলবে ভার্বের ফর্মে তো ফিউচার নেই। ফিউচারটা আমরা কি করছিলাম, যে শেল আর উইল ব্যবহার করে ভার্বের V1 ফর্মটা ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের ক্ষেত্রে এই বিষয়টুকু আমাকে খেয়াল রাখতে হবে, বা এই বিষয়টা আমার মনে রাখার বিষয়, যে আমি এইটুকু স্মরণ রাখার চেষ্টা করবো। আমি একটু একবার দেখেন আমি কি কি লিখছি, লেখায় বুঝতে পারছেন? জি স্যার। ক্লাসের ছেলে নাই কেউ? রহিম, শাশ্বত, এরা নাই আজকে? শাশ্বত আছেন আপনি? তাদেরকে তো জি দেখতে স্যার। পাচ্ছি ক্লাসে আছে, কিন্তু রেসপন্স করা যাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ স্যার। জি। আচ্ছা, ঠিক আছে। তো একটু খেয়াল করেন, দেখেন, আমরা সারা জীবন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করে আসছি, টেন্স করে আসছি। তো আমি এটা এতটুকু অন্তত বলতে পারি যে এই ভিন্ন আঙ্গিকে বা এই ধরন করে আপনারা দেখেন নাই, যে পয়েন্ট বাই পয়েন্ট করে সবগুলো ক্লাস দেখেন। আমি আপনাদের সাথে অনেকগুলো ক্লাস করে ফেললাম প্রায়, তো অনেক দিন হইলো। তো এখন এই জায়গায় যে ক্লাসগুলো দেখেন, প্রতি ক্লাসে আমি কি করছি, প্রতি ক্লাসে আমি কোনো না কিছু বেসিক বের করার চেষ্টা করছি, যে আমি এই জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো, এইখান থেকে, এখান থেকে, এখান থেকে। তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেলাম, আমার নানান রুলস এর সমাহার তো আমার ঘটবে। করতেও হবে কাজ, আমি বলছি না যে কাজ ছোট করে করতে হবে বা এটা বা সহজ শর্টকাট করে করবেন, কিন্তু আপনি জায়গাটাকে ফিক্সড করেন। আপনি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করেন,
এই টেন্স অক্সিলারিও লাগবে না, সাবজেক্টের নাম্বার আর পার্সন ঠিক করে। অনেক ক্ষেত্রে পার্সনও ঠিক করা লাগে না। আপনি সাবজেক্টের নাম্বারটা ঠিক করেন। তো সাবজেক্ট কি, নাম্বারটা কি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হলে বেশিরভাগ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ডিড এর ক্ষেত্রে ডাজ, আর ডু এইটার ব্যবহারটা, আর ডিডটা আমাদের লাগতেছে পাস্ট করার ক্ষেত্রে। তো এই তো আমাদের সেন্টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের পাস্ট প্রেজেন্ট এটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। দেখেন আমি কি বলছি, সাবজেক্টকে দুইটা জিনিসের সাবজেক্ট হয়, তার নাউন এবং প্রোনাউন। আর এই দুইটা জিনিসের সংখ্যা কি আমরা নাম্বার বলি, গত ক্লাসে আমি নাম্বারের সংখ্যা বলেছিলাম, এই দুইটা জিনিসের সংখ্যা কি আমরা নাম্বার বলবো। তাহলে নাম্বার কি, সিঙ্গুলার প্লুরাল। এবং এই নাম্বার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হয়, অনেকেই সাবজেক্ট আর ভার্বকে লাইলি মধ্যে ডেকে থাকে, ঠিক আছে, যে লাইলি মধ্যে ডেকে থাকে। এমন কোন জায়গা নাই যেখানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল হবে, একটাতেও ব্যতিক্রম হবে না। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। তো ভার্বের সিঙ্গুলার কোনটা বলছিলাম, ভার্বের সাথে এস বা ই এর যুক্ত প্রেজেন্ট ফর্ম কে ভার্বের সিঙ্গুলার ফর্ম বলা হচ্ছে, আর ভার্বের যে বেস ফর্ম যেটা, সেটাকে বলা হচ্ছে, ভুলে গেছি মনে হয় এই জন্য কথা বলতে না। ভার্ব 1 পড়াইছিলাম, 2, 3, 4, 5, 6, ঠিক এইভাবেই পয়েন্ট করে দিয়েছিলাম। ভার্ব 1 কোনটাকে বলছিলাম, প্রেজেন্ট ফর্ম। 2 কোনটাকে বলছিলাম, পাস্ট ফর্ম। 3 কোনটাকে বলছিলাম, পিপি। 4 কোনটা বলছিলাম, ভার্ব আইএনজি। 5 কোনটা বলছিলাম, ভার্ব এস বা ইএস। 6 কোনটা বলছিলাম, টু প্লাস ভি ওয়ান। শুনেন, যতগুলো ক্লাস করছেন সবগুলো ক্লাসে সমষ্টি বা সবকিছু মিলে যে জায়গাটা তৈরি হবে সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। আপনার এই জায়গা যদি ভুল হয়, তাহলে আপনার রাইটিং এ সমস্যা হবে, কথা বলায় সমস্যা হবে, কথা বুঝতে সমস্যা হবে, সেন্টেন্স এরর ধরতে সমস্যা হবে, রাইট ফর্ম অফ ভার্বের টপিক করতে সমস্যা হবে, ট্রান্সফরমেশন করতে সমস্যা হবে, কন্ডিশনাল সেন্টেন্সে সমস্যা হবে, ভয়েসে সমস্যা হবে, সব জায়গাতে সমস্যা হবে। তো সব জায়গা নিয়ে এসে কিন্তু আমি আজকে এই জায়গাটাতে আসছি। তো এটা এটা মিস করেন না বা ভুল করেন না। তো সাবজেক্টের দুইটা ফর্ম, নাউন প্রোনাউন, নাম্বারের দুইটা ফর্ম, সিঙ্গুলার প্লুরাল, পার্সন তিনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। অক্সিলারি ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, টেন্স অক্সিলারি, মডেল অক্সিলারি। অনেকেই বলবেন টেন্স অক্সিলারি কোনটা। টেন্স অক্সিলারি অক্সিলারি হচ্ছে যেমন ডু ডাজ ডিড যেটা থাকে এগুলাকে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে নয়টা আছে এই নয়টাকে আমরা টেন্স অক্সিলারি বলে থাকি, ঠিক আছে। আর টেন্স নির্ধারণ করেন ডু ডাজ ডিড, খেয়াল করেন এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড। দেখেন হ্যাভ হ্যাজ থাকলে আপনি এটাকে পাস্ট টেন্সে কখনোই বলবেন না, আর হ্যাড থাকলে এটাকে আপনি প্রেজেন্ট টেন্সে কখনোই বলবেন না। এই যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা খেয়াল রাখবেন। কথা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে এই ছকটা মাথায় রাখবেন যে আমরা যে কোনো জায়গা থেকে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব সেন্টেন্সকে এইভাবে তৈরি করব। ঠিক আছে, চলো কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিই। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আগে এই ব্রোজেন দাস থেকে আমি আরেকটা লাইন লিখতে দিই আপনাদেরকে, দেখি এটা খুঁজে বের করেন। আমি নিয়মে ঢুকতেছি, আমরা নিয়মের পরে আসি, ঠিক আছে। The only thought which kept me worried, ঠিক আছে, শূন্যস্থান দিলাম, দিয়ে আপনার বাক্যটা শেষ করি এইভাবে। I must make it, এটা কোশ্চেন। অ্যান্সার দিলাম আপনাকে চারটা। ওয়ার, বিতে দিলাম ওয়াজ, সিতে দিলাম বি, ডিতে দিলাম হ্যাড। বলেন কোনটা হবে উত্তর, চিন্তা করে বলবেন, লজিক সহ ব্যাখ্যা দিবেন।
কথা বলেন না কেন? উত্তর কোনটা হবে? স্যার ওয়াজ হবে। হ্যাঁ, সবাই আচ্ছা, ওয়াজ হবে, কেন হবে? স্যার এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অনলি থট ওয়াজ দ্যাট আই মাস্ট মেক ইট। কে কে বুঝেন না এই কথা? কেমন যেন ক্লাসটা আজকে প্রাণহীন প্রাণহীন মনে হচ্ছে। ব্যাপার কি? আমার কথা কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ারলি বুঝতেছেন না? আপনি কথা বলার একটু পরে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, মানে কে কে আমার এই দিক সমস্যায় থেকে। পড়তেছেন? কে কে এই সমস্যায় পড়তেছেন? আপ- সবাই? না, আমার এখানে স্যার এরকম কোনো ইস্যু আমি পাচ্ছি না এখন পর্যন্ত। আপনার ভিডিও ক্লিয়ার, আচ্ছা, আপনার যদি সাউন্ড সবার হয় তাহলে আমার সমস্যা, আর যদি একজনের হয় তাহলে আপনাদের সমস্যা। যেহেতু আমি কোনো সমস্যা পাচ্ছি না এখান থেকে, তো আমি মনে করি স্যার এখান থেকে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে একটু শাশ্বত একটু খেয়াল করি আমরা, হ্যাঁ? শুনেন, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট থেকে শুধু আপনার শুধু প্রিলিতেই হবে না, পুরো পুরো রিটেন মার্কসের 100 মার্কসের যে 200 মার্কসের যে রিটেন ইংলিশ পরীক্ষা দেবেন, ওই টোটাল জায়গাতে ঘুরে ফিরে এটাই লাগবে। আপনি জানেন কিনা সিলেবাস জানি না, আপনার ট্রান্সলেশন থাকবে 50 নম্বরের রিটেন রিটেন পরীক্ষা যখন দিবেন। ট্রান্সলেশনে তো আপনি সাবজেক্ট ভার্ব যদি খুঁজেই বের করতে না পারেন তাহলে আপনি সেন্টেন্স প্যাটার্নই তৈরি করতে পারবেন না। আপনার ডব্লিউএইচ কোশ্চেন থাকবে 30 মার্কসের। আপনার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভাগ করা থাকে, যেখানে 30 মার্কসের ডব্লিউএইচ কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে। আপনি যদি এই জায়গাটা ফাইন্ড আউট করতে না পারেন, সেখানেও আপনি একটা প্রশ্নের উত্তরও তৈরি করতে পারবেন না। এবং আপনার প্রশ্নের মধ্যে বড় বড় অক্ষরে সুন্দর করে শুরুতেই লিখে দেওয়া থাকবে, ইউ আর নট অ্যালাউড টু মেক এনিথিং কপি, ইউ আর নট অ্যালাউড টু মেক এনি কপি ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে আপনি কোনো কিছুই কপি করতে পারবেন না। তো আপনি যদি এই জিনিসগুলো আপনারা সবাই যদি এই জায়গাটা খেয়াল না করেন, সাবজেক্ট ভার্বের জায়গাটা, এটাতে সব সময় বিপদে পড়বেন। তো আমি বলবো যে এই জায়গাটাতে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। এই সেন্টেন্সটা দেখেন, শুধু একজন বললো আর বাকিরা হয়তো বুঝেছেন, আমাকে বলেন নাই। এইখানে প্রথমে কি বলা হচ্ছে, বাক্যটাতে খেয়াল করেন যে দা অনলি থট, এইটুকু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই থটটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার, আমার আর কিচ্ছু দেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার আমাকে যে চিন্তাটা করে রেখেছিল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর অপশনটা হিসেবে স্বাভাবিকভাবে এটা আসতেছে। ওয়ার তো আসবে না, বাদ। হ্যাড কোনো কিছু থাকা অর্থে বোঝায়, ডিড করা অর্থ বোঝায়, আর এটা ওয়াজ। কেন? যে চিন্তাটা আমার ছিল, এখানে অস্তিত্ব বোঝাচ্ছে না, এক্সিস্টেন্স বোঝাচ্ছে না। হ্যাভ 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 এর পার্থক্য শিখাইছি আমি। ঠিক আছে, যেমন হ্যাভ এ সেফ জার্নি বলছিলাম। ঠিক আছে, আবার বলছিলাম আই এম হ্যাভিং মাই লাঞ্চ। এগুলো তো রিপিট করার সময় নাই, অনেকগুলো লম্বা লম্বা কাজ। আই এম হ্যাভিং মাই লাঞ্চ, এখানে হ্যাভ কি বোঝাচ্ছে? আপনি বলতে পারবেন না আই এম বুক, আই এম বুকস বলতে পারবেন না, আপনি বলতে পারবেন আই হ্যাভ বুকস। এগুলোর পার্থক্য আমি শিখিয়েছি আপনাদেরকে, রাইট ফর্ম অফ ভার্বের প্রায় 2টা না 3টা ক্লাস নিয়েছি। এগুলো খেয়াল রাখবেন। তো এখানে ওয়াজটা হচ্ছে উত্তর। তো এই জায়গাটা খেয়াল রেখে আপনার উত্তর করার চেষ্টা করবো। আমি দুই একটা বিশেষ প্রশ্ন দেখাই আপনাদেরকে, কতটুকু পড়ছেন জানি না, একটু যদি আমরা দেখি। হ্যাঁ, দেখেন, এটা একটা প্রশ্ন যদি লিখে এরকম সেম কোশ্চেন পরীক্ষায় আসে, একই জায়গা থেকে কোশ্চেন আসবে, আপনি যখন বের করেন সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, বাস এটাই শেষ। দ্য ডেঞ্জার্স অফ এ স্টোন দিয়ে শূন্যস্থান। দেখেন এরকম, দ্য ডেঞ্জার্স অফ এ স্টোন শূন্যস্থান দিয়ে আছে টরেনশিয়াল রেইজ। অনেকের এগুলো মুখস্থ থাকে, আমার মুখস্থ নাই যে কোনটা কোন পরীক্ষায় আসছিল, কোন পরীক্ষায় ছিল, এটা একটু খেয়াল করেন। ঠিক আছে, এরকম দেওয়ার পরে 4টা অপশন ছিল। একটা ছিল ইনক্লুড, ইনক্লুডিং, ইনক্লুডস, ইনক্লুডিং, ইনক্লুডস, আর একটা হচ্ছে বসায় ধরেন টু ইনক্লুড। দেখেন উত্তরটা এখানে কি হবে,
স্যার ইনক্লুড হবে। উত্তরটা হবে ইনক্লুড। সবাই দেখি কেন হবে বলেন তো একটু ভাই, বলেন কেন হবে। স্যার এখানে সাবজেক্ট প্লুরাল আছে। এখানে খেয়াল করেন সাবজেক্ট কে, এই যে এইটা সাবজেক্ট, দ্য ডেঞ্জার্স। আরেকটা জিনিস খেয়াল করেন, এই দুইটা আমি বাদ দিব কোন টেকনিকে, সহজ একটা টেকনিক আছে এখানে। পুরো সেন্টেন্সে খেয়াল করে দেখেন ফাইনাল ভার্ব নাই, ভার্বের ক্লাসে পড়াইছি এটা ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট, তাহলে নন ফাইনাইট বাদ যাবে, তাহলে এই দুইটা তো বন্ধ করে আমি বাদ, বাকি থাকলো এই দুইজন, এই দুইটা থেকে 50-50 চান্স যদি নেন, তাহলে আপনাকে খুঁজে দেখতে হবে সাবজেক্ট কে, স্টোন সাবজেক্ট না ডেঞ্জার সাবজেক্ট। বলতেছে একটা ঝড়ের বিপদ সমূহ হচ্ছে, একটা ঝড়ের বিপদের মধ্যে কি কি থাকে, বলা হচ্ছে একটা ঝড়ের বিপদের মধ্যে থাকে টরেন্সিয়াল রেজ, যে একটা ঘূর্ণিঝড় আসলে প্রচুর বৃষ্টিপাত হবে, হাই উইন্ডস ব্যাপক বাতাস থাকবে, এন্ড স্টর্ম সার্জেস এবং জলোচ্ছ্বাস হতে পারে। একটা ঘূর্ণিঝড়ের মধ্যে যদি এই সতর্কতা গুলা বা এই ভয়গুলাই থাকে, ডেঞ্জার গুলোই থাকে, তাহলে দেখেন ডেঞ্জার গুলো কি কি, ডেঞ্জার গুলো হচ্ছে এটা টরেন্সিয়াল রেজ, হাই উইন্ড এন্ড স্টর্ম সার্জেস। ঠিক আছে, এটা হচ্ছে ঝোড়ো বাতাস বা এই জায়গাগুলো হচ্ছে ডেঞ্জার। স্টোন কিন্তু এগুলো না, একটা স্টোর্মের বিপদ হচ্ছে এইগুলা, তাহলে সাবজেক্ট কিসে আছে, সাবজেক্ট আছে প্লুরাল ফর্মে। সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে ভার্ব কি হবে, ভার্বও প্লুরাল ফর্মে হবে, তাহলে প্লুরাল ফর্ম কি, ভার্বের বেস ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলারে ইনক্লুড হচ্ছে, তাহলে এই তিনটা উত্তর দেখেন লজিক থেকে সরাসরি বা এইভাবে কেউ কখনো করেনি না, এই জন্য উত্তর হয় না। এইভাবে যদি করার চেষ্টা করি তাহলে দেখবেন উত্তরগুলো একের পর এক সমাধানও সহজ হবে এবং করাটাও অনেক অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। যদি বুঝেন তো ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, এখন দেখেন এটা এটা তো আমি বললাম, এখন দেখেন যে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, ওইরকম ধরনের একটা দুইটা প্রশ্ন যদি দেখেন, যেমন এইগুলো প্রশ্ন নিয়ে প্রায়ই আমার 36 বিসিএস একটা প্রশ্ন আসছিল, একেবারে খুব সহজ প্রশ্ন। এটা এটা সম্ভবত 36 বিসিএস এর প্রশ্ন, হ্যাঁ। অপশন কি কি ছিল, উইল উইন, উইন, উইন্স, টু উইন। দেখেন এখানেও আমি খেয়াল করবো সাবজেক্ট কে, বলেন তো সাবজেক্ট কে, স্লো না স্পিডি? স্যার সিঙ্গুলার সাবজেক্ট উইন্স দ্য রেস। হইলো, এখন এখানে সাবজেক্ট কে, এটা না এটা? স্যার দুইটাই তো সাবজেক্ট, স্লো অ্যান্ড খেয়াল স্টিডি। করেন এই দুইটাই সাবজেক্ট, কিভাবে দুইটা সাবজেক্ট, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে স্লো এন্ড স্পিডি পারসন উইথ দ্য রেস। এখন খেয়াল করেন এই দুইটা সাবজেক্ট কিভাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা একক আইডিয়া। কথা বুঝতে পারছেন, এটা একটা একক আইডিয়া। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, তো এই ধরনের প্রশ্ন আসলে আপনাকে আনসার করতে হবে না। আপনি আপনি এখানে খেয়াল করেন এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোই আসবে পরীক্ষায়। যেমন ধরেন আমি একটা একটা লিস্ট লিখে দিয়েছিলাম, আপনাদের কতদূর মনে আছে আমি জানি না, আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট লিখে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। 11টা লিখে দিয়েছিলাম যে এই শব্দগুলো যদি আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, আনকাউন্টেবল নাউন বলবো। তা আনকাউন্টেবল নাউন গুলোর সাবজেক্ট হিসেবে সবসময় কি বলছিলাম, স্যার সিঙ্গুলার। সবসময় সিঙ্গুলার। দেখেন তো 26 বিসিএস একটা কোশ্চেন আসছিল, 26তম বিসিএস একটা কোশ্চেন আসছিল, এই যে এটা আসছিল, দ্য অ্যারাবিয়ান নাইটস, এরকম একটা প্রশ্ন আসছিল যে অ্যারাবিয়ান নাইটস টা এখনো জনপ্রিয়, তাহলে শূন্য স্থান এখানে ছিল এরকম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার।
উত্তর কি হবে? স্যার ইজ হবে। ইজ হবে উত্তর। কেন ইজ হবে? স্যার এটা একটা উপন্যাসের নাম, অ্যারাবিয়ান আচ্ছা নাইটস। তাহলে ওয়াজ কেন হবে না? স্যার এটা তো এখনো ফেভারিট, মানে সবার কাছে এটা প্রেজেন্ট। যেখানে স্থির আছে, এই যে একটা শব্দ চিহ্ন দিয়ে রাখছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে এটা বইয়ের নাম, এটা একটা কি নাম, লিস্ট অফ বুকস, আনকাউন্টেবল নাউন লিস্টের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখেন উত্তর হবে ইজ। এই যে আপনি যদি এগুলো পড়েন তাহলে এইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে। যেহেতু আনকাউন্টেবল নাউনের কথা আসলো, তো আমি ওই আনকাউন্টেবল নাউনের 11টা লিস্ট যেটা বলছি আগের ক্লাসগুলোতে, সেটা তো অবশ্যই মনে রাখবেন যে আনকাউন্টেবল হিসেবে এগুলো সবসময় কি ফর্মে ব্যবহৃত হয়? সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়? সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত ব্যবহৃত হবে। আরেকটা খেয়াল করেন, আমি আর কয়েকটা শব্দ লিখে দিচ্ছি, যে এই শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্টে থাকে আনকাউন্টেবল। এনিবডি 14টা শব্দ হবে এরকম। এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান বা নান, বা নো ওয়ান, নাথিং, ঠিক আছে। তারপর হচ্ছে সামবডি, সামওয়ান, সামথিং, ঠিক আছে। এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এই হলো 12টা। আর এটা হচ্ছে নাইদার, আইদার। এই শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্টে থাকে এগুলো লিখে রাখতে পারেন, এগুলো সব সময় সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে। সব সময় সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে। দেখেন আসতেছি। লিখছেন? জি স্যার। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো খেয়াল রাখবেন। দেখেন একটা বই নিয়ে আসলাম, এই যে এই বইটা দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। কার লেখা এটা? পিসি দাস। হম, এই বইটা দেখেন, এটা দেখছেন কখনো? ক্লাস বলেন 7। দেখছেন অবশ্যই। দেখি নাই স্যার। দেখছেন ক্লাস 7-এ দিয়েছিল, বোর্ড থেকে বাংলা বই দিয়েছিল, তো এই জন্য হারাই ফেলছেন। এই যে আমাদেরকে দেখেন, দিত না মনে হয়। এই যে দেখেন ক্লাস 7, ঠিক আছে। র্যান মার্টিনের বইটা পাইলাম না, আর ইয়ের বইটাও পাইলাম না। তো ও, এই এই বইগুলো পড়লেই দেখবেন এগুলো সব খুঁটিনাটি আসছে। 21তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, দেখেন আমি আপনাকে সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট যেগুলো পড়াইছি, যে প্রোনাউনের ক্ষেত্রে যেটা দেখে আসছেন, সেখানেও কিভাবে প্রশ্ন বা কিভাবে কারেক্ট করা হয় একটু যদি দেখেন, একটা প্রশ্ন লিখে দেখেন। এই যে দেখেন এগুলো সবগুলোই এক একটা রুলস। 26তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, 21তম বিসিএস যেটা বলতেছি, যে এ reward has been announced for the employees, খেয়াল করেন, for the employees who, তারপর শূন্যস্থান, তারপর হচ্ছে হায়ার।
এটাও একটা নিয়ম। আমি যতগুলো সেন্টেন্স লিখতেছি সবগুলো একটা ভিন্ন ভিন্ন নিয়ম। তাহলে এখানে হবে, অপশনে দেওয়া ছিল হ্যাভ ওয়ার্কড, হ্যাভ ওয়ার্কড। বিতে ছিল হ্যাজ ওয়ার্কড। ঠিক আছে, উইল বি ওয়ার্ক, আর একটা ছিল হ্যাভ হ্যাড ওয়ার্কড। কোনটা হবে অপশন বলেন। দেখেন, এটা বাদ, বি এর পরে ভি3 হওয়ার কথা ছিল, হয় নাই। তাহলে এই অপশন বাদ। আমার এত সময় নাই পরীক্ষা হলে চিন্তা করার। তারপরে হ্যাড হ্যাড ওয়ার্ক, খেয়াল করেন প্রেজেন্ট টেন্সে আছে, এই ফরম্যাটে যাবে না, বা বাকি থাকলো এই দুইজন। এই দুইজনের মধ্যে এখন আমি সিদ্ধান্ত নেব কিভাবে করব। যে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, কর্মীদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, দ্য এমপ্লয়িজ। তাহলে এই হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এই হু এর আগে অ্যান্টিসিডেন্ট কি আছে পড়াইছিলাম প্রোনাউন রেফারেন্সে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয় হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ ওয়ার্কড হার্ড। তাহলে এটাও বাদ। তাহলে একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে হ্যাভ ওয়ার্কড। 21তম বিসিএস আসছে, আমার বানানো প্রশ্ন না এগুলো, পরীক্ষাতেই আসা প্রশ্ন। তো এই যে যে প্রশ্নগুলো আসবে এই ধরনের জিনিসগুলো, তাহলে দেখেন রিলেটিভ প্রোনাউন এখানে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটাও একটা নিয়ম। যে রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে নিয়মটা কিভাবে করবো। যে রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার হবে। কি হবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার ভার হবে। একটা কথা ক্লিয়ার এটা? জি স্যার। এই সেন্টেন্সটা কারেক্ট করেন দেখি। উত্তর কি হবে বলেন। স্যার হ্যাজ বিন ইনভাইটেড। হ্যাঁ, very good. ক্লাসে কি আপনি একাই আছেন আর কেউ নাই? আছি স্যার। বলেন এটা কি, এটা হ্যাজ বিন হবে। ওকে, যেহেতু বলে বলছে উত্তর এটাই। এটা কিভাবে বুঝলাম এটা হবে উত্তর? স্যার এখানে এই যে এভরি আছে, এভরি ম্যান, এভরি থাকলে সিঙ্গুলার হবে। এই যে দেখেন অনেকেই করে কি, যে এই যে ম্যান আছে উইমেন আছে, নারী পুরুষ দুইটাকে বোঝাচ্ছে, পরীক্ষা হলে এই ভুলগুলো বেশি হয়। যে তাহলে মনে হয় প্লুরাল হবে, হ্যাভ দিয়ে ফেলে। উত্তরটা খেয়াল রাখতে হবে, এর নিয়মটা হচ্ছে এরকম, নুনটা হচ্ছে এরকম, এভরি, ইচ আর নো। এভরি, ইচ আর নো, এরা যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, মানে এন্ড দিয়ে যুক্ত দুইটা নাউনের পূর্বে যদি এরা থাকে, তাহলে সেই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, সেই সাবজেক্টটা সবসময় কি হবে, কারণ আপনি বললেন ইচ বয়েজ এন্ড ইচ গার্ল আর প্রেজেন্ট, ভুল। কি হবে, ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে ইচ এভরি এগুলো দিয়ে যখন সেন্টেন্স তৈরি হবে তখন সেই সেন্টেন্সটা কি হবে, সিঙ্গুলার বা সরি, সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে হবে এবং ভার্ব কি হবে,
সিঙ্গুলার হিসেবে হবে, তাই এখানে কি বসবে, উত্তর বসবে হ্যাজ বিন। এগুলোই পরীক্ষায় আসে। এখন যদি এই বাক্যটা এইভাবে না থেকে এইভাবে থাকতো, যে আইদার অর নাইদার নর এগুলো দিয়ে থাকতো, বা শুধু নর দিয়ে থাকতো। স্যার সিঙ্গুলারই হতো। না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি কি লিখে দিচ্ছি, এদের ক্ষেত্রে এরকম, কিন্তু যদি এরকম থাকতো, এটাতে 30 BCS এর মনে হয় একটা প্রশ্ন আসছিল, নাইদার সাফা, লাইনটা মনে নাই আমার, আরেকভাবে লিখলাম, নট হিজ ফ্রেন্ডস। পাস্ট, উত্তর কি হবে বলেন? নাইদার সাফা নট হিজ ফ্রেন্ডস। কি সাফা লিখছি তো, সাফিন লিখি, সাজিদ লিখলাম। এই ক্ষেত্রে নিয়ম কি? 1 মিনিট সময় দিলাম, চিন্তা করে যুক্তি সহ বলবেন। স্যার হিজ ফ্রেন্ড হবে না হিজ ফ্রেন্ডস হবে? ফ্রেন্ডস লিখছি, ফ্রেন্ডস, এটা এস আছে একটা। বলেন, উত্তর না দিলে আমি আগাবো না, ইনি চুপচাপ আমিও বসে থাকি। স্যার স্যার উত্তর হ্যাভ, হ্যাভ হবে। কেন? ফ্রেন্ডস প্লুরাল তাই। কেন আমি সাফা, সাফা যদি সাবজেক্ট হয় সমস্যা কোথায়? স্যার এখানে ওই যে নোয়ারের পরের মানে এইদার ওয়ার অথবা নেইদার নোয়ার, এখানে এটার পরের অংশ অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, পরের অংশে, অর্থাৎ এদের ক্ষেত্রে খেয়াল রাখবো, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে, এইভাবে মনে রাখবো। সম্ভবত 29 BCS একটা প্রশ্ন আসছিল, যদিও উত্তরটা একই হইতো, নাইদার রিনি অর সিমি এরকম একটা সেন্টেন্স ছিল, ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। তো এখানে আপনার খেয়াল রাখতে হবে যে এদের পরে যে সাবজেক্টটা আছে, দেখেন এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটাও সাবজেক্টের অংশ হিসেবে কাজ করতেছে। ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে, সেটা অনুযায়ী কি হবে বলেন সবাই, সেটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। সেটা অনুযায়ী ভার্ব হবে। সাবজেক্টে এই সমস্ত ক্ষেত্রে ভার্ব আগে যেটা থাকবে সেটা অনুযায়ী আপনি মানে টার্গেটটা নিবেন। যদি খেয়াল থাকে ভালো, না থাকলে মানে মনে রাখার চেষ্টা করবেন যেন এটা ভুল না হয়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি বুঝেন তাহলে তো ভালোই হয়, না বুঝলে মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবো আমরা, যেটা হচ্ছে যে, যেমন মনে করেন এই বাক্যটাকে যদি অন্যভাবে লিখি, ধরেন লিখলাম জাহেদা as well as her friends have অথবা has joined
দ্য পার্টি ইন টাইম, ইন টাইম টু ডে লাগবে। আচ্ছা, এর নিচে দা লাগবে লাগবে, এখানে কি হবে? স্যার হ্যাজ হবে। জাহেদা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। একটু খেয়াল রাখবো, এরকম আরো শব্দ আছে, এই যে একটু আগে লিখছিলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং। এগুলো যদি সেন্টেন্সের সাথে থাকে যুক্ত, এগুলো দিয়ে যুক্ত দুইটা সাবজেক্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আরেকটা আছে, এটাও আশা করি অ্যাকম্পেনিড, ঠিক আছে, অ্যাকম্পেনিড। এগুলো দিয়ে যুক্ত যদি কোনো সাবজেক্ট, একটু লিখে রাখেন, অনেকগুলো বলে ফেলতেছি তো পরে মনে রাখতে পারবেন না। যে এগুলোর ক্ষেত্রে যদি আসে, তাহলে কি হবে? এদের আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এদের আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। লিখছেন? জি স্যার। আচ্ছা, এগুলো থাকলে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এই যে আগের সাবজেক্ট অনুযায়ী এটা হবে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা সেন্টেন্স বলেন দেখি। বলেন এখানে উত্তর কি হবে? স্যার ইজ ডেথ। ইজ হবে না ওয়াজ হবে না আর হবে না কিছুই হবে না? বলেন কোনটা হবে? আরেকটা লেখেন, দ্য নিউজ, এখানেও বি দিলাম, অলওয়েজ, আরেকটা লেখেন, দ্য নিউজ, লেখেন, এভাবে লেখেন, নাও ইট ইজ। এটার উত্তর কি দিবেন? ইজ দিবেন না ওয়াজ দিবেন? বলেন। স্যার ইজ। আচ্ছা, এটাও ইজ দিবেন, ওইটাও ইজ দিবেন, কেন? খেয়াল করেন, এটা কি আর দেওয়া যায় না? ওয়েজেস তো প্লুরালে আছে। স্যার এটা হচ্ছে ফ্রেজ, মানে কি বলে, নাউন ফ্রেজ। হ্যাঁ, আর কিছু আছে সামনে থাকলে বলতাম যে একটা দিব মায়। দেখেন, ওয়েজেস কি আনকাউন্টেবল নাউন না? বেতনের পরিমাণ, ওয়েজ কি বোঝাচ্ছে? বেতন কি বোঝাচ্ছে না? জি ওয়েজ স্যার। কি একটা পরিণামকে বোঝাচ্ছে, এটা পরিণামটা কি? অ্যাবস্ট্রাক্ট না? অ্যাবস্ট্রাক্ট না, তাহলে অ্যাবস্ট্রাক্ট হলে সেটা কি? আনকাউন্টেবল না? তো আনকাউন্টেবল নাউন দেখতে প্লুরাল মনে হলেও সেটা কি? আনকাউন্টেবল নাউন দেখতে প্লুরাল হলেও সেটা কি বলেন? আসলে সিঙ্গুলার না? ভুলে গেছে সব। দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। হ্যাঁ, মেশিনারি, সিনারি, ইনফরমেশন, ফার্নিচার, লাগেজ,
ওয়াটার। আমি নিজেই তো লিখে দিচ্ছি এগুলো সবগুলো। জি স্যার, মনে আছে। হ্যাঁ মনে আছে, বলার পরে আর কি মনে হয়। খেয়াল করেন এখানে দ্য ওয়েজেস অফ সিন, দ্য ওয়েজেস অফ সিন, এখানে ইজ। কিন্তু যদি আমি লিখতাম এই বাক্যটাকে, যদি অন্যভাবে লিখতাম তখন অন্যরকম হয়ে যেত। যদি লিখতাম হিজ ওয়েজেস, ঠিক আছে, তখন এটা আবার কি হয়ে যেত, আর হয়ে যেত। ঠিক আছে, এটা পরিণাম বোঝাচ্ছে কিন্তু এটা বেতন বোঝাচ্ছে, মজুরি বোঝাচ্ছে। তখন যদি আপনি সিঙ্গুলার দিতেন তাহলে আমি দিলাম 5 টাকা, 500 টাকা। তো এগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা কোন ভাবে আসবে। এটা কোন এক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল। আর দা নিউজ, এটা কি, এটাও তো আনকাউন্টেবল নাউন। সি আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে? অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কোন টেন্স হয়? অলওয়েজ থাকলে প্রেজেন্ট হয়, নাউন টেন্স থাকলে প্রেজেন্ট হয়, নাউন টেন্স থাকলে প্রেজেন্ট হয়। এই যে যে জায়গাগুলো, ওই জায়গাগুলো খেয়াল রাখতে হবে একটার পর একটা। এইভাবে যদি আপনি খেয়াল রাখার চেষ্টা করেন ভালো, আর খেয়াল রাখার চেষ্টা না করলে একটু কষ্ট হবে যে আমি ধরতে পারতেছি না। হুম, একটু চেষ্টা করবো যেন আমরা সবাই সবগুলো একটু মনে রাখতে পারি। এরকম ইউনিভার্সাল ট্রুথ বা হেবিচুয়াল ট্রুথ বা রেগুলার ট্রুথ, এই ধরনের কোনো ট্রুথ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কি বলি? আমরা এগুলোকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করে থাকি। তো এগুলো একটু মনে রাখবো, আহ যেন ভুল না হয়। কথা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, দুইটা কাউন্টেবল নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সবসময় কি হবে? প্লুরাল হবে। যেমন বললাম আই, যেমন হি এন্ড আই, তাহলে উত্তর কি হবে? অনেক সময় আমরা এটা ভুল করি। খেয়াল করেন, অনেকে এই এটার পরে এটাও পড়াইছিলাম, হি এন্ড আই প্রোনাউন এর মধ্যে পড়াইছিলাম। আর হবে না এম হবে? স্যার আর হবে। ঠিক আছে, দেখেন এন্ড দ্বারা যুক্ত দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হচ্ছে, তাহলে এটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে এই সাবজেক্টের ক্ষেত্রে এখানে কি হবে? আর হবে, এম হবে না। এরকম সেন্টেন্স গুলো খেয়াল রাখতে হবে। কালেকটিভ নাউন পড়ছিলাম যে কালেকটিভ নাউন যদি ইউনাইটেড ওয়েতে বোঝায়, ইউনাইটেড ওয়েতে পড়ে, দেখেন নাউনের বিষয় আসতেছে, কালেকটিভ নাউন যদি ইউনাইটেড ওয়েতে পড়ে মানে একত্রিত ভাবে বোঝায় তাহলে ভার্ব নিবে সিঙ্গুলার। আর যদি কালেকটিভ নাউন আলাদা হয়ে বোঝায় তাহলে ভার্ব নিবে প্লুরাল। যেমন বললাম দা কমিটি, কমিটি বানান জানেন? বলেন দেখি। COMMEDTE। আবার বলেন, বুঝি নাই। স্যার COMME। হুম, আর কেউ? না, ডাবল ই। স্যার ITEE। মনে রাখবেন কিভাবে? এই যে মনে রাখবেন, কম মিট্টি, মিট্টি, এই যে দেখেন কম মিট্টি, এভাবে করেন তাহলে মনে থাকবে। ডাবল এম আই ডাবল টি ডাবল ই। তাহলে দা কমিটি ওয়াজ অর ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস। কোনটা বলবেন? স্যার ওয়্যার হবে। ওয়ার কেন বলবো? স্যার কারণ ওয়াজ। কমিটিকে আলাদা বোঝাচ্ছে। কমিটিকে কি বোঝাচ্ছে? আলাদা বোঝাচ্ছে। যদি বলতো একত্রিত, যে তারা একমত, তাহলে বুঝাইতাম ইজ। যেহেতু আলাদা বোঝাচ্ছে এরকম, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে যে কালেকটিভ নাউন যদি ইউনাইটেড কোনো কিছু বোঝায় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর কালেকটিভ নাউন যদি ডিভিশন বোঝায়, ডিভিশন বোঝায় ভাগ হয়ে যাওয়া বোঝায়, তাহলে ভার্ব হবে প্লুরাল। প্লুরাল।
একটু মনে রাখেন বা লিখে রাখেন, যা খুশি করেন একটু মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, এগুলো পরীক্ষায় অনেকবার আসে। ওকে, লেখা শেষ? জি স্যার। আরো একটা গুরুত্বপূর্ণ দিকে জিনিস দেখেন। 2 + 2 তো কি হবে? আসে এটা পরীক্ষায়, কোন জন পরীক্ষায় আসতে দেখলাম? স্যার মেক্স মেক্স হবে। মিক্স হবে, কেন হবে? স্যার সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, কেমন বুঝলাম? দুই দুই তো আছে, একটু আগে তো বললাম যে এরকম যদি হয়, এই ক্ষেত্রে খেয়াল রাখবো। একটু দেখেন, আপনি জানেন, একটু একটু সঠিক করে আপনি জানেন মোটামুটি ভালোই, ঠিক আছে। একটু খেয়াল রাখি আমরা, যে যদি এরকম আপনার ম্যাথমেটিক্যাল টার্ম বোঝায় বা ক্যালকুলেশন বোঝায়, বিশেষ করে যে এন্ড দ্বারা যুক্ত বা অন্যভাবে যেভাবে যুক্ত থাকুক, যদি গাণিতিক ক্ষেত্র আসে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যাই বুঝাক না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ একটু লিখে রাখেন, যে ইত্যাদি যাই বুঝাক না কেন, এরূপ সাবজেক্ট যদি থাকে, সেই সাবজেক্টকে সবসময় সিঙ্গুলার বিবেচনা করতে হবে। ঠিক আছে? যোগ ভাগ গুণ বিয়োগ যাই বুঝাক না কেন, বা যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম গাণিতিক কোনো বিষয় যেটাই বুঝাক না কেন, সেটা সব সময় আপনাকে কি করতে হবে? ভার্বকে, সাবজেক্টকে সিঙ্গুলার বিবেচনা করতে হবে। এবং এই ক্ষেত্রে আরো একটা খেয়াল রাখতে হবে, যে বাক্যগুলো, এগুলো কিন্তু একটা সত্য, কিন্তু এগুলো কিন্তু চিরন্তন সত্য, যেটাকে আমরা সাইন্টিফিক ট্রুথ বলতে পারি। যেমন একটা পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, যে এই যে দেখেন, আইস ফ্লোটস, ফ্লোটে, ইজ ফ্লোটিং, অথবা হ্যাজ, তিনটে লেখেন। উত্তর কোনটা হবে? বরফ পানিতে, বলেন কোনটা হবে উত্তর, এবং কেন হবে বলেন? স্যার ফ্লোটস হবে স্যার। হ্যাঁ, কি বলছেন? স্যার ফ্লোটস হবে, ফ্লোটস হবে, কেন হবে? কারণ স্যার এটা চিরন্তন সত্য। এটা একটা চিরন্তন সত্য, কিভাবে বুঝলাম? এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। আচ্ছা, এখানে আর কোথাও ভুল আছে? ভার্বের ভুল ছাড়া আরেকটা ভুল আছে, ইনলেক্সিভ, ফ্লোটসন পানিতে ভাসে, সংলগ্ন উপর, প্রিপজিশন পড়ানোর সময় পড়াইছিলাম। তাহলে দেখেন, সেটা কি হবে? আইস ফ্লোটস অন ওয়াটার, ফ্লোটেডও হবে না, কি হবে না। ঠিক একই ভাবে এটা যেরকম সায়েন্টিফিক ট্রুথ, এই গাণিতিক হিসাব নিকাশ, ঠিক আছে, গাণিতিক হিসাব নিকাশ নিকাশ আছে, ঠিক আছে। কি কি? অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ডিভিশন। এই যে জিনিসগুলো আছে, এগুলো কি? এটা হচ্ছে গাণিতিক হিসাব। গাণিতিক হিসাব বলতে এটাকে বলা হচ্ছে, আমরা বলতেছি গ্রামার দিয়ে বলতেছি সায়েন্টিফিক ট্রুথ। আর সায়েন্টিফিক ট্রুথ যদি হয়, সেটাকে আমরা কি বলতে পারি? ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি, ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি, ঠিক আছে। তাহলে এই ইউনিভার্সাল ট্রুথ যখন হবে, সেটাকেও আমরা কি বলবো? সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ধরবো, এবং ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। খেয়াল থাকবে সবার। যেমন এরকম আরেকটা প্রশ্ন আছে, অনেক সময় আসতে পারে, 20 / 10।
আপনি কি দিবেন, ইজ দিবেন না আর দিবেন? উত্তর হবে 20 ÷ 10। ভাগ বুঝাচ্ছে না? দিলেন ই- এরকম 30 ÷ 6। উত্তর কি দিবেন? ইজ 5। এখানে ইজ হবে না, আর হবে না কিন্তু। এখানে কি হবে? ইজ হবে। যেমন আমরা এরকম পড়ে পড়ে আসছি 50 মাইলস, পড়ছেন না? ইজ অথবা আর, এই লং ডিস্টেন্স কোনটা হবে? ইস ইজ হবে। কেন? এটা একটা ইউনিট বোঝাচ্ছে, একটা গাণিতিক ইউনিট বোঝাচ্ছে। গাণিতিক ইউনিট বুঝাইলে সেটাও কি হয়? সেটাও সিঙ্গুলার হয়। গাণিতিক ইউনিট বুঝাইলে সেটাও কি হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখার চেষ্টা করব। তারপরে ওইটা তো পড়াইছি না, ওই যে একক আইডিয়া, স্লো অ্যান্ড স্টেডি। জি স্যার। আচ্ছা, এরকম ক্ষেত্রে খাবারের নামের ক্ষেত্রেও খেয়াল রাখবেন। যদি একক ভাবে বোঝায়, যেমন মনে করেন বললো যে খাবারের নাম বললো, ধরেন ধরলো রাইস এন্ড মিট। আমরা তো ব্রেড এন্ড বাটার শিখেই অভ্যস্ত, তাই না? ব্রেড এন্ড বাটার কি দিয়ে উত্তর আমরা? এখন আমি যা আলোচনা করতেছি সবগুলোই পরীক্ষায় আসে। ব্রেড এন্ড বাটার ইজ মাইন না আর মাইন? কোনটা বলবেন? কোনটা বলবো? স্যার ইজ। কথা বলেন না যেহেতু, আমি আর বোর্ডে লিখে পড়াবো না। কোনটা বলবো? ইজ বলবো। কেন ইজ বলবো? আমরা বলছিলাম এটাকে সমন্বিত বোঝাচ্ছে, একটু আগে বলছিলাম। হ্যাঁ, যে স্লো এন্ড স্টেডি, এটাকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে এগুলো দিয়ে। এটা কি বোঝাচ্ছে? একটা একটা একক আইডিয়া বোঝাচ্ছে। ঠিক একইভাবে টাইম ইন টাইম একটা একক আইডিয়া বোঝাচ্ছে। যখন একক আইডিয়া বোঝাবে তখন এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করবে। ব্রেড এন্ড বাটার একইভাবে বোঝাচ্ছে। ঠিক একইভাবে রাইস এন্ড মিট, যে মাংস দিয়ে ভাত আমার খুব পছন্দ, দুইটা মিলে একটা আইটেম বোঝাচ্ছে। দুইটা মিলে একটা আইটেম বোঝাচ্ছে, তখন এগুলো হবে সিঙ্গুলার। কিন্তু যদি এটাকে এইভাবে বলতাম যে রাইস এন্ড মিট হ্যাভ বিন ইম্পোর্টেড না হ্যাজ বিন ইম্পোর্টেড, কোনটা দিতাম? হ্যাভ। খেয়াল করেন, দুইটা আলাদা ইউনিট বোঝাচ্ছে। চাল আর মাংস কি হয়েছে? আমদানি করা হয়েছে। রাইস আর মিট, এই এটা একসাথে হইলে আমার প্রিয় খাবার। ঠিক আছে, আলাদা রাইস মিট বলি নাই। যদি খাদ্যদ্রব্যের নাম বোঝানো হয় আলাদা একসাথে করে, তাহলে এটা হচ্ছে ভার্ব হিসেবে সিঙ্গুলার হবে। খেয়াল রাখতে হবে, সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে, ভার্ব হিসেবেও হবে। কিন্তু যদি আলাদা আলাদা করা হয়, যেমন ভাতের সাথে মাংস দিল, সেটা একসাথে। ব্রেড বাটার একসাথে দিল। কিন্তু কফি আর টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন এক পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। কফি এন্ড টি দিয়ে প্রশ্নটা ছিল এরকম, মোটামুটি হয়তো এরকম, যে নাও এ ডেজ শূন্যস্থান alternatives টি, কফি এন্ড টি, নাও এ ডেজ। অপশন কি হবে এখানে? এখানে আর হবে। দেখেন একটু ভালো করে হিসাব করে দেখেন, কফি এবং টি দুইটাকে কি বলছে? একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে অফার করা হয়। চা না কফি, চা না কফি খাবেন, তাহলে কি বলতেছে? একটা আরেকটার
অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা সমন্বিত কোনো কিছু খাবার বোঝাচ্ছে না। খেয়াল রাখতে হবে বিষয়টা এরকম, এন্ড দ্বারা যুক্ত খাদ্যদ্রব্যের নামগুলো যদি একত্রে বুঝায়, খাবার বুঝাইলে একত্রে হিসাবে বুঝাইলে সেটা হবে ভার্ব সিঙ্গুলার। আর যদি একত্রে না বুঝায়, যদি আলাদাভাবে দুইটাকে সার্ভ করা হয়, করা হয়, সেই ক্ষেত্রে আপনার বলা হবে, যেমন চা দিয়ে কফি খাওয়া হয় না, সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভাবে সার্ভ করা হয়। কিন্তু ব্রেড এন্ড বাটার, ব্রেডটা যখন আপনি মাখন দিয়ে খান, তখন আপনার কাছে এটা আপনার ফেভারিট ব্রেকফাস্ট, যে এই দুইটাকে একসাথে মিশিয়ে যখন খান, এটা আপনার ফেভারিট ব্রেকফাস্ট। বা জেলি বললেন ফেভারিট। কিন্তু আপনি এরকম ডিনার, সাপার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এইসব শব্দ যদি থাকে, আপনি তখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করবেন। আর সব খাবার নামগুলো যদি খাদ্য দ্রব্য না বোঝায়, এগুলো কোনো আমদানি করা বা দুইটা আলাদা আলাদা সার্ভ করা হয়, আলাদা আলাদা খাওয়া হয়, যদি এরকম বোঝায়, তাহলে এগুলো দিয়ে প্লুরাল শব্দ বোঝাবে এবং প্লুরাল ভার্ব ব্যবহার করবে। আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। জি সবাই স্যার। বলেন, বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি অনেকগুলো জায়গা অনেক রকম বলছি, তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন আমি আরেকটা জিনিস লিখবো, দেখি এটা ভুল বা শুদ্ধ কে ধরতে পারবেন। এগুলো সবগুলোই পড়া আপনাদের, এবং যেগুলো দেখতে পাচ্ছি বা দেখছি একটার পর একটা লিখছি, এগুলো সবগুলোই বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। আমি 4টা সেন্টেন্স লিখবো, এখানের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট, কেন কারেক্ট বলবেন। কথা বুঝাইতে পারছি? আপনাদের জানা কমন সেন্টেন্স থেকে আমি ভিন্ন করে লিখবো। 1 নম্বর সেন্টেন্স লিখলাম, the poet and novelist are dead. কিন্তু ইচ্ছা হলে লিখতেও পারেন, ইচ্ছা হলে চুপচাপ দেখতেও পারেন। এই 4টার মধ্যে কোনটা কারেক্ট আছে ব্যাখ্যা করবেন। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, এটা আলাদা। এক দুই মিনিট যা সময় লাগে চিন্তা করেন, চিন্তা করে আমাকে উত্তর বলেন যে এইটা। স্যার, মাই ফ্রেন্ড এন্ড এরপরে কি লিখেছেন এটা? বেনিফ্যাক্টর। স্যার, প্রথম যে 4টা সেন্টেন্স এটার এক মধ্যে মিনিট, এক মিনিট, আপনি চিন্তা করেন, আমাকে ব্যাখ্যা দিবেন, সবাই চিন্তা করেন, আমি ধরবো নাম ধরে।
আচ্ছা, এটার একটা নিয়ম বলে দেই দুইটার ক্ষেত্রেই। হ্যাঁ বলেন, কে যেন বলতেছিলেন, উনি বলেন। বলেন। দেখি আপনারা কথা চুপ করে থাকতে পারেন, আমিও চুপ করেই থাকবো। স্যার প্রথমটা কি 3 নাম্বার হবে? আপনারা আজকে খুব মানে হয় অমনোযোগী, নাহলে ক্লাস করতে যাচ্ছেন না। এরকম যদি রেসপন্স না করেন বলবেন, আমি ক্লাসই করাবো। স্যার ভিডিও ব্লার হয়ে থাকে, দেখা যায় না, এই জন্য বলা যায় না। নানান কথা বললেন না, বুঝছেন? আমি আর জিজ্ঞাসাই করবো না। এখানে দেখেন, এখানে 3 নাম্বার উত্তরটা সঠিক হবে। 3 নাম্বার উত্তরটা সঠিক হবে এই জন্য যে দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, এরকম একটা সেন্টেন্স ছোটবেলা থেকে আমাদের শিখে আসতেছে যে পদবি যদি বুঝায়, আর যদি দুইটা আলাদা ব্যক্তিকে বোঝায়, পদবি থাকে আর পদবি যদি তার পূর্বে দি থাকে তাহলে দুইটা আলাদা ব্যক্তিকে বোঝায়। আর যদি দুইটার পূর্বে দি না থাকে তাহলে একই ব্যক্তিকে বোঝায়। এখানে দি পয়েট এন্ড নভেলিস্ট, যেহেতু এটার সামনে দি নাই, যেহেতু দি নাই এখানে, তার মানে এই পয়েট আর নভেলিস্ট দুইটা একই জনকে বোঝাচ্ছে। তাহলে দুইটা একই জনকে বোঝাচ্ছে, তাহলে একই জনকে বুঝাইলে এটা প্লুরাল হইতে পারে না, তাহলে এই বাক্য এটা ভুল। আবার এখানে দি আছে, এখানেও দি আছে, দুইটা পদবীর সামনে দি থাকার কারণে, দুইটা পদবীর সামনে দি থাকার কারণে দুইটা ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। ভিন্ন ব্যক্তিকে বোঝালে প্লুরাল হবে, সিঙ্গুলার হইতে পারে না। ঠিক একইভাবে পদবী, পদবী বা একটা টাইটেল যেটাই বলি, এই তিনটার পূর্বে দি আছে মানে তিনটা ভিন্ন পার্সনকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার হবে না। তাহলে উত্তর বাকি থাকে দা পয়েন্ট এন্ড নভেলিস্ট ইজ ডেড। তাহলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একটাতে দি থাকার কারণে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হিসেবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হওয়ার কারণে এখানে আর না বসে ইজ বলবেন। এটাকে বলা হয় এরর, এরর ফাইন্ডিং। এই ধরনের সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। তো এই ধরনের প্রশ্ন থাকলে এটাও খুঁজে বের করার চেষ্টা করব। একই নিয়ম এইখানেও প্রযোজ্য হয়েছে যে এই ফ্রেন্ড নাউন, বেনিফ্যাক্টর নাউন। ঠিক আছে, আমার বন্ধু এবং উপকারী লোক বা আমাকে যে উপকার করে সে কি করছে, সে আসছে। যেহেতু এখানে মাই আছে, এই মাইটা এখানে দিয়ের মতো কাজ করতেছে। দিয়ের মতো কাজ করার কারণে এটার পূর্বেও মাই আছে, এখানে যদি মাই থাকতো তাহলে আলাদা আলাদা ব্যক্তিকে বুঝাইতো। কিন্তু যেহেতু দুইটার পূর্বেই মাই নাই, অর্থাৎ অন্য কোনো কিছু নাই, পসেসিভ বা আর্টিকেল বা ডিটারমিনার না থাকার কারণে দুইটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য উত্তর হবে হ্যাজ কাম। মাই ফ্রেন্ড এন্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম। হ্যাজ বিন আর হ্যাভ বিন হবে না, কারণ এটা প্যাসিভ না। আর হ্যাভ হবে না, কারণ এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। এই হলো উত্তর, যেটা এই যে এটার ক্ষেত্রে প্রযোজ্য। যে দা থাকলে উপাধির পূর্বে বা পদবীর পূর্বে দি থাকলে আলাদা আলাদা দুইটা পার্সনকে বোঝায়, আর না থাকলে একই পার্সনকে বোঝানো হয়। এটা হলো, এটা আরেকটা রুলস এর ক্ষেত্রে। রুলসটাকে ওই যে আমরা কমিটি বা এই এই যে ভিন্ন ভিন্ন বললাম, যে কমিটির ক্ষেত্রে বললাম, কালেকটিভ নাউনের ক্ষেত্রে বললাম, এরকমের মতো এটাও একটা রুলস যে যেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে,
আচ্ছা, স্যার তারপর আসতেছে যেটা, এটা গেল একটা রুলস, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার মাই ফ্রেন্ড এন্ড মাই বেনিফিটর যদি তাহলে থাকতো তাহলে তাহলে হ্যাঁ কি হইতো, বসতো? তাহলে হ্যাঁ হইতো, হ্যাভ। তাহলে হ্যাঁ হইতো মাই ফ্রেন্ড এন্ড মাই বেনিফিক্টর যদি আসতো, তাহলে বোঝা যাইতো যে দুইটার পূর্বে যেহেতু পসেসিভ ব্যবহার করছে, দুইটার পূর্বে এখানে ফ্রেন্ড এখানে বেনিফিক্টর, তাহলে দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। দুইটা সরি এখানে দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। আলাদা ব্যক্তিকে বুঝাইলে এই জন্য সে বারবার ব্যবহার করছে যে আমার বন্ধু এবং আমার উপকারী যে লোক, তারা দুইজনই আসছে। ওই দিয়ের মতো দিটা ডিটারমিনারে কাজ করতেছে, এখানে এই পসেসিভটাও ডিটারমিনারে কাজ করতেছে। ডিটারমিনার পড়াইছি আমি আগে, ঠিক আছে? উভয়ের পূর্বে যদি থাকে, এগুলো আসে পরীক্ষায়, তো একটু খেয়াল রাখার চেষ্টা করবো, একটু খেয়াল রাখার চেষ্টা করবো। যদি দুইটাই থাকতো তাহলে উত্তর হয়তো হ্যাঁ। Okay. আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন, দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন যে যদি এইভাবে বাক্য থাকে, হুম, যদি মেনি এ কোন সেন্টেন্সের সাবজেক্টে থাকে, এটার সাথে এখানে একটা নাউন বসবে, এই নাউনটা হবে সিঙ্গুলার। আর যদি এ মেনি থাকে, তাহলে এটার সাথে যে নাউনটা বসবে এই নাউনটা হবে প্লুরাল। তাহলে যেহেতু নাউন সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। নাউন যেহেতু প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল। অর্থাৎ মেনি এ কোন সেন্টেন্সের সাবজেক্টে থাকলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে, তাই নাউনকে সিঙ্গুলার নেয়, ঠিক আছে? আর যদি এ মেনি থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে আহ সাবজেক্টটা প্লুরাল। প্লুরাল হিসেবে কাজ করবে। যদি আমি একটা সেন্টেন্স লিখি, মেনি এ দিয়ে শূন্যস্থান দিলাম, ঠিক আছে? আচ্ছা, শূন্যস্থান না দিয়ে হয়ে যাই মেনি এ স্টুডেন্ট, ঠিক আছে? শূন্যস্থান দিলাম, দিয়ে বললাম এভাবে লিখি টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট। একটা ডেট বললাম অন ফ্রাইডে, ফ্রাইডে। হ্যাজ। অথবা আমরা সুন্দর করে বলি ড্রাইভিং টেস্ট অন ফার্স্ট ফ্রাইডে। এখন একেবারে আরো সহজ ভাবে বলা যাবে। অর্ডিনালের পূর্বে কখনো হ্যাজ। এ হয় না, বি হয়। উত্তর কি হবে এখানে? এখানে উনি বলছে হ্যাজ হবে। হ্যাজ দিলে দেখেন হয় না, প্রিন্সিপাল ভার্ব লাগে একটা, হ্যাজ দিলে অক্সিলারি ভার্বের কাজ করতেছে, টাকা বোঝাচ্ছে। তাহলে মেনি স্টুডেন্ট ফেলস দিতে পারে, ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, ঠিক আছে? সোজা কথা, অপশনটাতে হবে আপনার স্যার হ্যাজ দিলে কেন হয় না? হ্যাজ দিলে, এখানে হ্যাজ দিলে অর্থ কি হয়? হ্যাজের অর্থ কি? স্যার হ্যাজ টু হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাজ টু কোয়ালিফাই তো হবেই না। আর দেখেন মেনি স্টুডেন্ট হ্যাজ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট টাইম, বাস্তবতার সাথে সেন্টেন্স মিলছে না স্যার। তাহলে। আর হ্যাজ তো থাকা অর্থ বোঝায়, তাহলে তো কোনো কোনো দিক দিয়ে হবে না, তাহলে এখানে ফেলস হবে। এখানে আমি যদি পাসেস দিতাম, আচ্ছা অপশন তৈরি করে দিই, যদি এভাবে দিতাম ফেল, বি তে দিতাম ফেলস, সি তে দিলাম পাস, ডি তে দিলাম পাসেস। এখন বলেন কোনটা উত্তর হবে? স্যার ফেলস। ফেসই হবে এটা। সেন্টেন্সটা মনে হয় নেগেটিভ এই জন্য। পুরো সেন্টেন্সটার অর্থ এখন বলা হয়, তাহলে পাসেস কেন হবে না? বাস্তবতার ভিত্তিতেই হবে না, বাক্যটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে।
তো নেগেটিভ অর্থ বুঝাইলে এখানে এমন, এটা কি মেনি স্টুডেন্ট টু কোয়ালিফাই ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট টাইম, বাস্তবতার নিরিখে আলোচনা করেন। মেনি স্টুডেন্ট পাসেস টু কোয়ালিফাই, এখানে দুইটা ভুল আছে। একে তো হচ্ছে পাসের পরে সরাসরি কোনো প্রিপজিশন বসে না, পাসের পরে প্রিপজিশন বসে না। আর ফেইলের সাথে ইন বা টু বসতে পারে, প্রিপজিশন বসে, এটা একটা গ্রামার প্রিপজিশনের নিয়ম, এটাও খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাস্তবতার নিরিখে যে বেশিরভাগ মানুষ ফেলই করে, লজিক বাস্তবতার পক্ষে যেহেতু যাচ্ছে সেটার ক্ষেত্রেই হবে। তাহলে এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলবো যে এখানে পাসেস উত্তরটা হবে না, উত্তরটা হবে ফেইলস। এটা খেয়াল রাখবো। এই জিনিসটাকে আমরা উল্টাই দিতে পারি। উল্টাই কি স্যার করতে পারি, যে মেনি স্যার এখানে স্টুডেন্ট না বলে আমরা বলতে পারি এই প্রশ্নটাই রেখা, জাস্ট খালি এই জায়গাটুকুকে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে উত্তর হয়ে যাবে আবার ভিন্ন। এ মেনি স্টুডেন্টস, অনেকেই, একই কথা, এ মেনি স্টুডেন্টস, তাহলে কি হয়ে গেল? উত্তর হবে তখন এই ফেজ না হয়ে উত্তর হবে ফেল টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট টাইম। এই যে যে স্যার এই স্যার আগের সেন্টেন্সে যদি যে অন দা ফার্স্ট ডে না থাকতো তাহলে কি হ্যাস্ট্রো হতো না? এখন শুনেন, এটা তো দিলাম আমি এই জন্যই যে জায়গাটা ফিক্স করা যাবে। যদি না থাকতো তাহলে বাক্যটা সত্যিকারের অর্থে কোনো প্রশ্নই হইতো না, কোনো প্রশ্ন হইতো না, কারণ তখন একটা আপনি ডেফিনিট কোনো অ্যান্সার বের করার লজিক বের করতে পারতেন না। কথা কি বুঝতে পারছি? আর অপশনে তো আমরা হ্যাজ দেই নেই, যে অনেক মেনি স্টুডেন্ট, তখন দিতাম মেনি স্টুডেন্ট হ্যাজ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট, তাদেরকে পাস করতে হয়। কেন মেনি স্টুডেন্ট হবে কেন? সবাই কিন্তু পাস করতে হয়। তখন বাক্যটার মধ্যে একটা ইললজিক্যাল অংশ তৈরি হয়। এখন বলছি যে আর কোনো কিছু জিজ্ঞাসা করো না, এখন প্রশ্ন বের হচ্ছে, তাহলে প্রতিদিনই এরকম করবো। তো এইখানে দেখেন আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যদি আমি ওইটা না থাকতো তাহলে কি হ্যাজ টু হইতো না, অনেককেই পাস করতে হয়, তাহলে তখন বাস্তবতার নিরিখে প্রশ্ন হইতো না, তাহলে কি অনেককে পাস করতে হয়, তাহলে কি বাকিদের পাস না করলেও চলে? তখন প্রশ্নটা ইনকমপ্লিট একটা প্রশ্ন থাকতো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরীক্ষায় সাধারণত ইনকমপ্লিট প্রশ্ন থাকে না। ঠিক আছে, আমরা বুঝি না জন্য আমরা নানান ভাবে ব্যাখ্যা করি যে এটা ইনকমপ্লিট, এটা এটা এরকম হয় নাই, ওইটা এরকম হয় নাই। আসলে এটা কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গাতে ধরতে পারি না। ওই জন্য আমি আপনাকে এখানে অন দা ফার্স্ট ট্রাই দিয়ে দিলাম। তো হ্যাজ টু দিলে প্রশ্নটা ইনকমপ্লিট। আবার অপশন দেখেন, আমি অপশনে কিন্তু হ্যাজ দিয়ে আসছি, তাহলে তো আমি হ্যাজ দিবে না, আপনার তখন থাকবে। যখন আমরা সেন্টেন্স লিখি, শুনেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, অনেক সময় অনেক সেন্টেন্স আমরা লিখি যেগুলো সেন্টেন্স হিসেবে মর্যাদা পায় না, কিন্তু গ্রামাটিক্যালি দেখবেন কোনো ভুল নাই। তো গ্রামাটিক্যালি ভুল থাকতে হবে সবসময়, বিষয়টা এরকম না। গ্রামাটিক্যালের বাইরে অনেক কথা আছে যেগুলা মানে মেনে চলতে হয় বা মানি আমরা আর কি। তো এই নিয়মগুলো লজিক থাকে, বাস্তবতার প্রেক্ষাপট থাকে, সিচুয়েশন ডিমান্ড থাকে, এটার উপর ভিত্তি করে। যেমন এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দিই। গত পরশু দিন বা তার আগের দিন আমার আমার এক ছাত্র আমাকে জিজ্ঞাসা করতেছে, স্যার ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে এক্সক্লেমেশন সাইন বসলো, এটা কেমন হলো, এটা কেন বসলো? এই যে আমি বলছিলাম ইন্টারমিডিয়েটের বইটা, ইংলিশ ফর ফার্স্ট ফর টুডে, এই যে এই বইটা, যেটা থেকে আমি শুরুতে সেন্টেন্স লিখছিলাম একটা ইন্টারমিডিয়েটে, মলারটা চেঞ্জ হয়েছে, এই বইটি আপনারা পড়ছেন, কয়েকটা গল্প চেঞ্জ হয়েছে। এখানে প্যারটস টেইল একটা গল্প আছে, রবীন্দ্রনাথের প্যারটস টেইল, তুতা কাহিনী একটা গল্প আছে না? জি স্যার, প্রথম দিকে আছে। ওইখানে একটা লাইন ছিল এরকম, এডুকেট দ্য বার্ড। তো পড়ানোর সময় তার আমি বলছিলাম যে অন্য একটা পড়া পড়াচ্ছিলাম, হুট করে এই প্রশ্ন করছে, আমি বললাম যেটা এই পড়া যায় এটা তো আছেই, একটা অধ্যায়ে আছে। তো যখন এটা বলছে একটা অধ্যায়ে আছে, এটা আসবে যখন, তখন তুমি আমাকে প্রশ্ন করে আমি তখন উত্তর দেবো। তো আজকে যখন পড়াইতে গেছি তখন নতুন একটা অধ্যায় যখন শুরু করতেছি, বলে যে স্যার ওই অধ্যায়টা শুরু করেন। আসলে বিষয় হলো তার এই প্রশ্নটার উত্তর দরকার, যে এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে আমি এক্সক্লেমেশন সাইন দিলাম, এই বাক্যটা কি ভুল না শুদ্ধ? এখন তার প্রশ্ন হলো, তার কলেজে সে কাকে যেন জিজ্ঞাসা করছে, সে বললো যে স্যার যেভাবে উত্তর দিচ্ছে, স্যার আমি কিছুই বুঝি নাই, আমি কোনো কিছুই বুঝলাম না। দেখেন এটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আসলে হয়তো সে বুঝে নাই কিভাবে বুঝাইছে। এখানে উত্তরটা কিভাবে হচ্ছে, যে আমি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে এডুকেট দ্য বার্ড,
এটা লিখলাম, এক্সক্লেমেশন সাইন দিলাম, এটাকে আপনার সিচুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে হবে। সিচুয়েশনটা কি? এখানে রাজা বলছিল যাও পাখিটাকে কি করো, যাও পাখিটাকে করে নিয়ে আসো, শিক্ষিত করে নিয়ে আসো। এটা অর্ডার যেরকম, একই সাথে এটা হচ্ছে একটা আর্জেন্ট অর্ডার বা কমান্ড। গ্রামার বলতেছে যে এরকম আর্জেন্ট রিকোয়েস্ট, যেমন আপনার অনেক জায়গায় দিয়ে দেখবেন প্লিজ হেল্প, এরকম এক্সপ্রেশন যখন বোঝায়, প্লিজ হেল্প দিয়ে এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দিছে। এই যে প্লিজ হেল্প দিয়ে এক্সক্লেমেশন সাইন দিছে, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এরকম দিল কেন? এটা দেওয়া হচ্ছে যে আমি আর্জেন্টলি আস্কিং ফর হেল্প। আপনার কি বলবো, দ্রুততা বা সারপ্রাইজিং, যে আমার হেল্পটা কেউ দরকার পড়বে, এটা বোঝাচ্ছে। এখন যদি না দিত তাহলে কোনো সমস্যা হইতো না। এখন দেওয়ার কারণ হচ্ছে জাস্ট, যারা ইংরেজ তারা ভাষা লেখার সময় এইভাবে লেখে। আরেকটা উপায় আছে, যে এই যে এটা হচ্ছে আর্জেন্ট রিকোয়েস্ট। আরেকটা বললাম যে যদি আপনি উৎসাহ দেওয়ার জন্য কাউকে কোনো কিছু বলে থাকেন, ওই ক্ষেত্রেও আপনি ইম্পারেটিভের ক্ষেত্রে এরকম এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে পারবেন। না করলে যে ভুল হবে তা না, করলেও ভুল হবে তা না। কথা কি আমি বুঝাইতে পারছি? তো এরকম অনেক সময় সিচুয়েশন ডিমান্ড যদি থাকে, যে সবকিছুই ঠিক আছে একবারে সিচুয়েশনের বিষয়টা আসতেছে, তখন আপনি সিচুয়েশন, এই যে একটু আগে বললাম যে পাসেসটা কেন হবে না, আমি একটা গ্রামাটিক্যাল লজিক দেখাইছি যে প্রিপোজিশনের বিষয়টা। আর একটা গ্রামাটিক্যাল লজিক দেখাইছি যে সেটা হচ্ছে যে ফেলের সাথে প্রিপোজিশন বসে, পাসের সাথে বসে না। কিন্তু আরেকটা লজিক হচ্ছে যে বাক্যটা নেগেটিভ হিসাবে যাচ্ছে, সিচুয়েশন থেকে বোঝা যাচ্ছে বাস্তবতা লিখে এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ, এই জন্য আমরা নেগেটিভ শব্দটাকে বেছে নিয়েছি। কারণ আপনি যেটা উত্তর হিসেবে নেন, উত্তরটা মানে যেটাই আপনি লজিক হিসেবে ধরে নেন যে গ্রামার বলছে, তাহলে আমি গ্রামারটাই বলবো। যেমন হি পাসেস দ্য এক্সাম, ঠিক আছে, হি পাসেস দ্য এক্সাম বাক্যটা, হি পাসেস ইন দ্য এক্সাম যদি বলেন তাহলে ভুল। হি পাসেস ইন দ্য এক্সাম বাক্যটা ভুল। কেন ভুল? কারণ এখানে ইন বসবে না, বাক্যটা হবে ইন ছাড়া। আবার যদি বলেন হি ফেস দ্য এক্সাম, তখন এটাও ভুল। হি ফেস দ্য এক্সাম, তখন এটাও ভুল। কেন ভুল? কারণ এখানে ফেসের সাথে একটা ইন লাগবে। স্যার এখন এটাও বুঝাতে কি পারছি সিচুয়েশন ডিমান্ড? যে এই যে যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আপনি জানবেন কখন? আমরা সারা জীবন খালি বলে আসি, আমিও ক্লাস করাই, অনেকেই ক্লাস করাই, সবাই আমরা ক্লাস করি, আমরা পড়ি, আমরা সবসময় খালি বলি যে এই যে 5 মিনিটে শেষ, 5 দিনে শেষ, 10 দিনে শেষ, একদিনে শেষ। আপনি এইভাবে স্যার বললে কোনো কিছুতেই সমস্যা হবে না, বলেন। স্যার ইনের ব্যাপারটাও কি সিচুয়েশন ডিমান্ড? ইনের ব্যাপারটা, না, ইনের ব্যাপারটা সিচুয়েশন ডিমান্ড হবে। এখানে তো বিভক্তি আসতেছে, পরীক্ষা, পরীক্ষা আসলে সপ্তমী বিভক্তি, এই জন্য ইন বসছে। কথা বুঝাইতে পারছি? আর এখানে ফেজ, ফেজে বাক্যটা শেষ হয়ে যায়, ঠিক আছে। শেষ হওয়ার পরে কিসের জন্য? এখানে একটা ভার্ব নিয়ে আসছে, তো ইনের পরে তার ভার্ব বসবে না, এই জন্য এখানে টু বসছে। এর মানে এই না যে সবকিছু সিচুয়েশন ডিমান্ড করে দেওয়া যাবে। সিচুয়েশন ডিমান্ড হচ্ছে লজিক অনুযায়ী, যে লজিকটা ঠিক আছে কিনা। লজিক যদি ঠিক থাকে তাহলে হবে, না হলে হবে না। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়বো, টেন্সের কথা বলছিলাম, সাবজেক্টের কথা বলছিলাম, পার্সনের কথা বলছিলাম, টেন্সটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের প্রোনাউন যখন পড়াইছিলাম, প্রোনাউনের এন্টিসিডেন্ট পড়াইছিলাম, ওই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এগুলো প্রত্যেকটা পার্ট, পার্ট বাই পার্ট আপনাকে ভালোভাবেই খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে আহ, মানে ভুল করবেন আর কি, ঠিক আছে। যেমন 37 BCS একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন শেখানো যায়, যেমন 37 BCS কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন খুব বড় আসে না, প্রশ্ন ছোট ছোট আসে। ব্যাখ্যা করতে পারলে ভালো, ব্যাখ্যা করতে না পারলে তেমন সমস্যা। এরকম একটা প্রশ্ন ছিল। দেখেন এইভাবে একটা প্রশ্ন ছিল,
বলেন উত্তর কোনটা ঠিক হবে? তো স্যার থ্রি। সি। কেন 3 ঠিক হবে? স্যার ইট সাবজেক্ট সিঙ্গুলার। ইট সাবজেক্ট সিঙ্গুলার। এখানে খেয়াল করেন, এটাকে গ্রামারিয়ানরা বলতেছে ডুয়াল ডিটারমিনার। এখানে আরেকটা সেন্টেন্স লাগে, অল দেখেন, এখানে সি নাম্বারটা উত্তর। কিন্তু এই যে একটা অল আছে, এই যে একটা ইট আছে, এই দুইটাকেই বলা হচ্ছে ডিটারমিনার। গ্রামারের ভাষায় এটাকে বলা হয় ডুয়াল ডিটারমিনার। ডুয়াল ডিটারমিনার যদি থাকে, ডিটারমিনার যদি থাকে, ঠিক আছে। অনেক সময় এখানে আপনার খেয়াল রাখতে হবে এই অল কাকে বোঝাচ্ছে, ইট কে বোঝাচ্ছে, তাহলে এটা সিঙ্গুলার কে বোঝাচ্ছে, তখন এই যে এটা হবে উত্তর, ডিপেন্ডস। আবার এখানে দেখেন অল পিপুল, তাহলে অল কাকে বোঝাচ্ছে, পিপুল কে বোঝাচ্ছে, তাহলে এখানে পিপুল না থাকলেও আলি হইতো। আবার অল ওয়াটার, এই অল কাকে বোঝাচ্ছে, ওয়াটার কে বোঝাচ্ছে, তাহলে ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে, ইজ হবে। মানে বিষয়গুলো এইভাবে যদি আপনি নোটিশ করেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো বাক্যই মানে করা সম্ভব বা সঠিকভাবেই করা সম্ভব। কথা কি বুঝাইতে পারছি? স্যার বলেন। আগের একটা সেন্টেন্স আপনি লিখছিলেন যে হি অ্যান্ড আই এটার সাথে ওয়ার হয়, এরকম আমি একটা নিয়ম দেখছিলাম যে এগুলো নাকি এই যে পার্সন অনুযায়ী বসে, যেমন আই ইউ অ্যান্ড হি। তো এটা তো পড়াইছি। স্যার ওই ক্লাসটা আমি পাইনি, আমার পরীক্ষা ছিল। হ্যাঁ, আই ইউ এন্ড হি পার্সন অনুযায়ী তো লিখছিলাম আমি। আমি কি লিখছিলাম, হি এন্ড আই। হ্যাঁ, তাহলে তো পার্সন অনুযায়ী লিখছিলাম। নিয়ম কি, 2 3 1 অথবা 1 2 3। যদি আমি জেনারেল অর্থে বলি তাহলে 2 3 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি আমি কনফেশন করি, কোনো দোষ স্বীকার করি, তাহলে কি বলবো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা হচ্ছে অর্ডার। তো আমার যদি দুইটা থাকে তাহলে আমি কাজ কোন হিসেবে নিব, যদি 1 2 থাকে তাহলে 1 আগে 2 আগে, আর 2 3 থাকে তাহলে 2 আগে 3 শেষে। এটা কিসের ক্ষেত্রে, দোষ স্বীকারের ক্ষেত্রে। প্রোনাউনের ক্লাসটা দেখে নিয়ে। আর এখানে কি বলছিলাম যে 2 3 1, এটা হচ্ছে জেনারেলি। তাহলে এখানে আমার 2 নাই, 3 আছে, তাহলে 3 কি, হি আর আই। সিরিয়াল তো ঠিক আছে, এখানে আর হবে, ঠিক আছে। হি আর আই আর গোয়িং দেয়ার, সে আর আমি সেখানে যাচ্ছি। কথাটা বুঝছেন? জি স্যার, আমি ওই যে 2 নাম্বার নিয়মটা জানতাম, এটা জানতাম না। হ্যাঁ, 2 নাম্বার নিয়মটা জানার উপরে এটা জানার কথা। উপরে এটা হচ্ছে দোষ স্বীকারের ক্ষেত্রে, 1 2 3 যেটা, এটা হচ্ছে দোষ স্বীকারের ক্ষেত্রে, এটা দোষ স্বীকারের ক্ষেত্রে, ঠিক আছে। আর 2 3 হচ্ছে জেনারেল অর্থ। মানে আমরা তো যখনই সুযোগ পাই আমরা উপদেশ দিতে থাকি। একটা কথা মনে রাখেন, আমরা অনেকেই অনেকভাবে পড়াই, অনেক রকম কথাই বলি। দিন শেষে আপনার সফলতা কিন্তু আমার পড়ানোর উপর নির্ভর করবে না, আপনার সফলতা নির্ভর করবে আপনার উপরে। অনেকেই বলে যে আমি এটা করছি সেটা করছি, আমি একটা বাক্য বলি। হ্যাঁ, যারা বলে এগুলো মিথ্যা বলে। একটা কথা মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট নাই। ইংরেজিতে বলা হয় দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট নাই। আপনি যদি বলেন যে শর্টকাট আছে তাহলে আমি আমি এখানে দ্বিমত পোষণ করব। যারা বলে তারা মিথ্যা বলে। একবার একটা মেয়ে কোন পরীক্ষায় ফার্স্ট হলো, হ্যাঁ, মেয়ে সবাই মুখে মুখে বললো এই 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করে ফার্স্ট হয়েছে। পরে প্রথম আলো নিউজে পত্রিকায় তার যখন সাক্ষাৎকার ছাপাইলো, সে বলল সে কিভাবে ফার্স্ট হয়েছে। দেখা গেল যে লোকজনে যা বলছে তার উল্টাটা সত্য। দিনে ঘুমাইছে সে 5 6 ঘন্টা, বা 5 6 ঘন্টা ঘুমাইছে। এর বাইরে যে সময়টুকু থাকছে সে বলছে যে আমি টিভি দেখলেও আমি পড়ার মধ্যেই ছিলাম, আমি টিভি দেখতে বসলেও তখন আমার সামনে একটা বই থাকতো, যে একটা লাইন দেখছি। তো ওই সময়টাকে আমি এইভাবে পার করছি। তো আমরা যারা বলি যে আমি একদিনেই সফল হয়ে গেছি, আমি একটা শর্টকাটে সফল হয়ে গেছি, শর্টকাট বলে কোনো কিছু নাই। আপনাকে সফল হইতে হইলে সফলতার পথে হাঁটতে হবে, আর সফলতার পথটা
আপনি যখন হাঁটতে যাবেন তখন স্বাভাবিকভাবে ওই পথটা অনেক কঠিন, এবং কঠিন ভাবেই হাঁটতে হবে। তো মানে জিনিসটা মনে রাখলে ভালো, আর মনে না রাখলে আসলে কারো কিছু করার নাই। যে আমি স্যার যদি আরেকটু মোটিভেট করেন স্যার, যেহেতু অনেকদিন মোটিভেট করার থাকে। কিছু নাই, শুনেন, স্যার কয়েকদিন শর্টকাট, পড়ার পরে স্পিড কমে যায় আবার। শর্টকাট বলে কোনো অপশন নেই, ঠিক আছে? আপনি আপনি এই যে আপনি আপনার মোটিভেট করবো না, আমি আমি যা আসলে এটা বলি, এই যে দেখেন ইন্টারমিডিয়েটের এই বইটা আমি বলি গো, সবাই আমি ছেলে মেয়েদের অনেক বলি, ইন্টারমিডিয়েটে যারা পড়ে তারা অল্প কয়েকজন বুঝতে পারে, ঠিক আছে? এই যে বইটা ইংলিশ ফর টুডে, এই বইটা এত সুন্দর একটা বই, অথচ আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করি না। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট, শেরপুর কলেজের একটা স্টুডেন্ট, হ্যাঁ, মাসফিয়া মতিন মেয়েটার নাম, এই বাংলাদেশ থেকে কেমিস্ট্রি অলিম্পিয়াডে, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, যাই হোক পুরস্কার পায় নাই। তো হ্যাঁ, এই যে মেয়েটা যখন এই বইটা পড়ে তখন বললো যে স্যার এই বইয়ের মধ্যেই তো সব আছে, তাহলে তো আলাদা কোনো গ্রামার বইয়ের দরকার নেই। আর 90% ছেলে মেয়ে আইসা বলে যে স্যার গ্রামার কোন বই কিনবো, গাইড বই কোনটা কিনবো। আমরা হয়ে গেছি গাইড নিব। আমরা ইংলিশটাকে ভাগ করে ফেলছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, গ্রামারটাকে আমরা সেকেন্ড পেপার বলি, ফার্স্ট পেপারটাকে আমরা এই বলি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। সেকেন্ড পেপারে আপনাকে আমরা যেটা নামকরণ করতেছি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে যেটা করতেছে যে গ্রামারটাকে সরাসরি শেখানো হচ্ছে, আর ফার্স্ট পার্টে রিডিং এর মাধ্যমে শেখানো হচ্ছে। তো রিডিংটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তো আপনি যদি কমিউনিকেটিভ ইংলিশটাকে ঠিক না করেন তাহলে তো আপনার সমস্যাই হবে। তো ইংরেজি হচ্ছে একটা মেজর সাবজেক্ট, শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো জায়গার জন্য ইংরেজি হচ্ছে একটা মেজর সাবজেক্ট। তো আমরা ইংরেজির ক্ষেত্রেও শর্টকাট নেই, এত শর্টকাট নেই যে আমরা পড়তেই চাই না। ভাই আপনি না পড়লে পারবেন না, কথা একটাই, যে পরিশ্রম না করলে সফলতা আসবে না। আমরা আমরা যখন একটা মানুষকে সফলতার চূড়ায় উঠতে দেখি তখন আমরা বলি আমরা তাকে, সফলতার চূড়ায় যখন সে থাকে তখন আমরা তাকে দেখি, কিন্তু এই উঠার সময় যে কষ্টটা সে করে সেটা আমরা দেখি না, ঠিক আছে? এরকম আমাদের দেশে মনে করেন একটু ইন্সপায়ারিং মুভি টুভি নাই, হলিউডে অনেক এরকম মুভি আছে, দেখতে পারেন বলিউডের অনেক মুভি আছে, ঠিক আছে? যে সফলতা আপনার একদিনে আসবে না। আপনি একটা ইন্সপায়ারিং মুভির কথা বললেন, আমি আমি একটা বলি, ভারতের একটা ক্রিকেটার ছিল মহেন্দ্র সিং ধোনি, আপনারা জানেন এর একটা মুভি আছে, এর জীবনের উপর ভিত্তি করে, ঠিক আছে? আপনি আপনি মুভিটা দেখেন, সে কতবার রিজেক্টেড হয়েছে। আপনি জেকে রাউলিং এর কথা দেখেন, তার তার কতবার রিজেক্টেড হইলো। হ্যাঁ, আপনি ওই যে সুপারম্যানের নায়ক একটা বক্তব্য দিতে গিয়ে বলছিল যে জীবনের অনেক স্বপ্নই প্রথমে অবাস্তব মনে হয়, হ্যাঁ, তারপরে এক সময় মনে হয় যে হতেও পারে নাও হতে পারে, যখন আমরা মনে প্রাণে সেটাকে চাই সেটা বাস্তবে পরিণত হয়। এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখলে দেখবেন যে আপনি পারতেছেন, আর যদি খেয়াল না রাখেন তাহলে দেখবেন যে পারবেন না। তো আমি পরামর্শ দিব যেটা, যে একটা কথাই মনে রাখা উচিত, যে শর্টকাট বলে কোনো কথা নেই, শর্টকাট বলে কোনো কথা নাই, শর্টকাট বলে কোনো কথা নাই, শর্টকাট বলে কোনো কথা নাই। এটা যে মনে রাখবে খুব ভালো, আর মনে না রাখলে আপনার পস্তাইতে হবে। শেষ আরেকটা নিয়ম দেখাবো, ইম্পর্টেন্ট একটা নিয়ম, একটা বা দুইটা দেখায় আমি আজকের ক্লাসটা শেষ করবো আর কি। তো এরকম করে আপনারা নিয়ম অনেক কিছুই দেখতে থাকবেন, একটার পর একটা আসতে থাকবে। আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আমি যা দেখাইছি এগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষায় আসা। এখন যেটা দেখাবো এটাও পরীক্ষায় আসার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, যেমন আমি একটা সেন্টেন্স লিখি, 23তম বিসিএস এ আসছিল, হ্যাঁ, এটা লিখি, থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক, থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক ফিনিশ, 23তম বিসিএস এটা আসবে। হ্যাঁ, তো এখানে অপশন ছিল এরকম, চারটা অপশন ছিল। একটা ছিল হ্যাভ বিন, একটা ছিল ওয়াজ, ঠিক আছে, আর একটা ছিল হ্যাজ বিন, আর একটা ওয়্যার, আর একটা হচ্ছে আর। তো এই ক্ষেত্রে উত্তরটা কি হবে?
স্যার হ্যাজ বিন ফিনিশড। অবশ্যই হ্যাজ বিন ফিনিশড হবে এটা। এখন দেখেন অংশে তো আছে 3/4। এটার সবচেয়ে সহজ একটা টেকনিক হচ্ছে যে এমনিতে নানান পেঁচানো টপিক আছে, হ্যাঁ, ব্যক্তির কথা আছে, বস্তুর কথা আছে, এরকম ওইরকম এরকম। আপনি এগুলাতে না গিয়ে আমি একটা কথা বলি, এরকম ভগ্নাংশ যদি থাকে তারপরে এই অংশটা দেখবেন। ঠিক আছে, এই অংশটাতে কি বলতেছে বলেন, এই অংশটাতে কি আছে? সিঙ্গুলার মানে সিঙ্গুলার আছে। তাহলে এখানে আপনি কি বসাবেন? সিঙ্গুলার বসাবেন। এখন প্রশ্ন একটা এখানে, আপনাদের আমি থাকলে প্রশ্ন অন্য অনেক রকম ভাবে করতাম। সিঙ্গুলার তো বসাবো স্যার, সিঙ্গুলার তো এটাও আছে, তাহলে ওয়াজ কেন হলো না? কি বলতে পারবেন? স্যার কাজটা তো করা হয়েছে, এটা দেখেন মানে স্যার যে টেন্স অনুযায়ী। সেন্টেন্স, হ্যাঁ এটাই হচ্ছে এই জায়গাতে যে টেন্সের বিষয়, আপনি ঠিকভাবে ধরতে পারছেন, এই জায়গাতে হচ্ছে টেন্সের বিষয়। ওয়াজটা হবে না, অতীত অংশকে বোঝাচ্ছে। তার মানে কাজটা অতীতকে এখানে সেন্টেন্স করে বোঝা যাচ্ছে যে অতীত কোনো কিছু বলতেছে না, এখানে বলতেছে যে 2/3 কাজ শেষ হয়েছে। এখানেই পরিস্থিতি, এটা কি বলে? সিচুয়েশন। 2/3 কাজ শেষ হয়েছে, 2/3 কাজ শেষ হয়েছিল, একটা বাক্যে এরকম বোঝা যাচ্ছে না। তাহলে অতীতকে নির্দেশ না করে এখানে কি বোঝাচ্ছে? অতীতে অসমাপ্ত। তাহলে সেন্টেন্সের আগে পরে কিছু থাকতো লজিক্যালি, যেহেতু লজিক্যালি আগে পরে কিছু নাই, তাহলে আমি স্বাভাবিকভাবে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরে নিব। তো ধরে নিয়ে বেসিক বের করব, আমার উত্তর হবে হ্যাজ বিন। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এইভাবে আপনি বাক্যটা খেয়াল রাখবেন, হ্যাঁ। বাংলাদেশ ব্যাংকের এটা এরকম নিয়ে একটা প্রশ্ন আসছিল, 2/3/4 অফ দ্য রোড ইজ কমপ্লিটেড, এরকম। তো এইভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। তো আপনি একটু খেয়াল রাখবেন, যে জায়গাটা খেয়াল রাখবেন যে ওই জায়গায় কি আছে। ঠিক একইভাবে যদি স্যার এখানে 3/4 দিয়ে না দিয়ে এরকম দিত, নিয়ারলি 71% অফ দা, যদি ওয়ার্ক বলতো অফ দা ওয়ার্ক, তাহলে আপনি দিবেন হ্যাজ বিন। খেয়াল করেন, তাহলে উত্তর কি দিব? হ্যাজ বিন সিঙ্গুলার। যদি না বলে এরকম বলতাম নিয়ারলি 71% অফ দ্য মেম্বার্স, অফ দ্য মেম্বার্স, তখন উত্তর কি দিবেন? আর আর বা হ্যাভ বা মানে প্লুরালে চলে যাবেন। তখন কিসে চলে যাবেন? প্লুরালে চলে যাবেন। কথা কি বুঝাইতে পারছি? সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কথা বোঝার চেষ্টা করবেন। তো এরকম যদি স্যার বুঝেন যে আপনি প্রিপজিশনের পরে এই অংশটাকে চিন্তা করবেন, এই অংশ যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার বসাবেন, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল বসাবেন। এটা স্যার প্রথম অপশনে প্রশ্নের মধ্যে। অপশনে যদি ইস থাকতো তাহলে কি ইস হতো? অবশ্যই না। ইজ কিভাবে হবে? কাজটি শেষ করা হয়েছে, হ্যাঁ, কাজটি শেষ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স না ইনটেন্স? পারফেক্ট টেন্স। না স্যার, এটা পারফেক্ট। পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট টেন্স হলে তো আমার এখানে প্রেজেন্টের কি আসার সুযোগ নাই। তো এইভাবে খেয়াল রাখবেন, যেমন হাফ দিয়ে যদি থাকে, হাফ দ্য ওয়ার্ক, হাফ অফ দ্য ওয়ার্ক, হ্যাঁ, আমি কাজটি শেষ হয়ে যাবে, তাহলে একই নিয়ম, খেয়াল রাখবেন, একই নিয়ম। কথা বুঝাইতে পারছি? জি স্যার। একইভাবে যদি বলতো 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলেও কি হতো? 1/3 অফ দ্য স্টুডেন্টস। আর কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ 1/3 অফ দ্য স্টুডেন্টস। যদি লিখেন তারপরে আর নিয়ে আসবেন, আর বা হ্যাঁ প্লুরাল আসবে, লিখলাম না। আর যদি লেখেন, এটা যদি এইভাবে লেখেন, আর যদি লেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে যদি ওয়ান এর পরে যদি সরাসরি এখানে চলে আসেন অফ মাই ফ্রেন্ডস, তখন আবার এখানে ভেদা ই আছে। এটা কিন্তু ফ্র্যাকশন বোঝাচ্ছে অফ এর আগে, কিন্তু এটা কিন্তু ফ্র্যাকশন বোঝাচ্ছে না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তখন কিন্তু আবার এটাও বোঝাই যাবে না, তখন হবে এটাও ইজ হবে তখন। ফ্র্যাকশনের ক্ষেত্রে অফ এর পরে যে নাউনটা আসবে সেটা অনুযায়ী পরের ভার্ব বসাবেন, আর ফ্র্যাকশন না থাকলে ওই অফের আগে যেটা থাকবে সেটা অনুযায়ী বসাবেন। কথা ক্লিয়ার? জি স্যার। পরীক্ষায়
যে ধরনের গুলো নিয়ে প্রশ্ন নিয়ে ভেজাল হয় সেই ধরনের প্রশ্নগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। ইজি পার্ট গুলো আমি আলোচনা করার চেষ্টা করি নাই। সিঙ্গুলার, থার্ড পারসন, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো সব শীটের মধ্যে আছে বা পেয়ে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন যে ভ্যারাইটিস, এই ভ্যারাইটিস গুলো আরো অনেক ভ্যারাইটিস আছে, একটু দেখার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। তো এই হলো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অল্প একটু জায়গা যেটা আমরা আলোচনা করলাম, কিন্তু যে বিষয়টুকু আলোচনা করছি, যে কথাগুলো বলছি, সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি বা করার চেষ্টা করছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার ক্লাস আজকের মতো এখানে শেষ। এখন বলেন কি কোশ্চেন। স্যার পিসি দাস বইটার উপকারিতা একটু বলবেন। উপকারিতা একটু করবেন। পিসি দাসের বইটা ভারতীয় রাইটারের লেখা তো, পিসি দাস ভারতীয়, তো আপনি সহজে বুঝতে পারবেন। আর এই পিসি দাসের বইটার এখন বাংলাও পাওয়া যায়, হ্যাঁ। তো আপনি যদি পড়েন, এই বইটা খুবই রিলায়েবল একটা বই, গ্রামারের সব কিছুই আছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনার ক্লাসটা যখন আজকে যখন ক্লাসটা করলাম, এখানে 4-5টা বইয়ের আছে, সবাই যারা ক্লাস করা ইংরেজি বা এরকম 4-5টা বই তারা ব্যবহার করে। ঠিক আছে, গ্রামারের জন্য আপনি তো বিভিন্ন সোর্স ব্যবহার করবেন, সব সোর্স তো মুখস্থ থাকে না। তো এখানের তো অনেক সোর্স আছে যেগুলো আমাদের মুখস্থ না, কিন্তু পড়তে পড়তে জিনিসগুলো হয়ে আসছে। যেমন আমরা না সস্তা জিনিসের দাম দেই না। এই যে আমি এই বইটা আপনাকে দেখালাম, এই বইয়ে, এটা ক্লাস 7-এর বই। এটা অনেক 5-6 বছর আগে বোর্ড থেকে দিত, এই বইটা নাকি চেঞ্জ করে ফেলছে। তো যাই হোক, এই যে বোর্ডের বই ক্লাস 7-এর, এই যে এই বইটা দেখেন, আমি কত আগের বই আমি রেখে দিছি। তো আমার কাছে মনে হইতো যে আমি কিন্তু 9-এর বই রাখিনি, 8-এর বইটাও রাখিনি, এই বইটা, এই বইয়ে এত চমৎকার করে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের নিয়ম দেওয়া আছে। আমার তো মনে হয় অনেক বই এখান থেকে লেখে। ঠিক আছে, 26টা রুলস দেওয়া আছে এখানে, 26টার আবার সাব রুলস দেওয়া আছে এই বইটাতে। আর্টিকেলের কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউনের এত সুন্দর ব্যাখ্যা আছে যে আপনার আর কোনো বই পড়তে হবে না। তো আমাদের বইগুলো আসলে বানানো ঠিকই আছে, কিংবা ইন্টারমিডিয়েটের যে ইংরেজি বইটা, হ্যাঁ, ফার্স্ট পেপার বইটা, আমি যেটা বললাম আপনাকে যে এই ফার্স্ট পেপার বইটা এত সুন্দর একটা বই, হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা পড়ে না। তো আমরা পড়ি না এগুলো, আমরা এখন এটার সমাধান কিভাবে দিব আমরা বলেন। এটার সমাধান আসলে নাই। সমাধান একটাই, সমাধান হলো যে স্যার আমাদের একটু পড়তে হবে। আপনারা একটু পড়েন, খুঁজে খুঁজে পড়েন। পিসি দাসের বইয়ের উপকারিতা হচ্ছে বইটা অনেক সহজ করে লেখা। রেন মার্টিনের বা বিদেশি রাইটারদের যে আরো বইগুলো আছে বিভিন্ন যতটা স্যার একটা সহজ। বলেন। যে ইন্টারে যে বইটা বলেন আপনি ইম্পর্টেন্ট, যখন আমরা ইন্টারে পড়ছি আমাদের একটা স্যার ছিল, উনি আয়েশাই খালি বলতো যে এই বইটার মধ্যে আসলে কিছু নেই, এটা পড়ানোর মতো কিছু নেই। উনি আইসা এই কথাটা বলতো, দেন একদিন আইসা বলে কি যে একটা ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করবো, যদি কেউ বলতে পারো তাহলে এটা তোমাদের আমি পড়াবো, নাহলে পড়াবো না। কনসাইন্স মানে ওয়ার্ডটা ছিল, তো আমরা মিনিং কেউই জানতাম না, কারণ ওই বইটা আমাদের কাছে অনেক কঠিন লাগতো। কোন কলেজে তখন পড়ছেন? ওইটার অর্থ আমিও। নাকি মানে ওটার অর্থ বিবেক হইতো, আমি বলছি যে জ্ঞান বলছি। পরে স্যার উত্তর নেয় নাই, আর তারপর থেকে ওই বই আর পড়াইনি। বলে যে এর মধ্যে আচ্ছা, কিছু নাই, এটা পড়ার প্রয়োজন নেই। এনামুল আছেন? জি স্যার, এনামুল আছি। আমার ক্লাস শেষ, ক্লাস রেকর্ড বন্ধ করে দেন।